হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। সো আপনাদেরকে দ্য স্টকের এপিসোড 2-তে ওয়েলকাম করছি। আর যারা ইতোমধ্যে আমাদের সাথে জয়েন করেছেন, কাইন্ডলি আমাদেরকে একটু জানাবেন আমাদের সাউন্ড কোয়ালিটি এবং আমাদেরকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা সবকিছু। আপনাদের কাছ থেকে যদি আমরা কনফার্মেশন পাই তাহলে আমরা প্রোগ্রামটা শুরু করে দিব ইনশাল্লাহ। দর্শক, আপনারা যারা ইতিমধ্যে আমাদের সাথে জয়েন করেছেন কাইন্ডলি জানাবেন আমাদের সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা এবং আমাদেরকে ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা। ওকে, আমরা ইতিমধ্যে কনফার্মেশন পেয়েছি আমাদের অডিয়েন্সের কাছ থেকে যে আমাদেরকে ঠিকমতো শোনা যাচ্ছে এবং দেখাও যাচ্ছে। সো সবাইকে আবারও ওয়েলকাম করছি দ্য স্টক এপিসোড 2-তে। আপনারা সকলেই অবগত আছেন আজকে আমরা আমাদের খুব অসাধারণ একটা টপিক নিয়ে এবং আমাদের একজন খুব স্পেশাল একজন গেস্টের সাথে আমরা আজকে লাইভটা শুরু করতে যাচ্ছি। সো লাইভটা শুরু করার আগে আপনাদের জন্য কিছু ইনস্ট্রাকশন, সেটা হচ্ছে আপনারা যারা ইতিমধ্যে আমাদের সাথে জয়েন করেছেন এবং জয়েন করবেন পরবর্তীতে, যদি সম্ভব হয় আপনাদের টাইমলাইনে আমাদের এই লাইভটা শেয়ার করে দিবেন এবং রিলেভেন্ট কোনো গ্রুপ যদি আপনাদের পরিচিত থাকে সেখানে আপনারা শেয়ার করবেন। একই সাথে আপনি যদি মনে করেন আপনার কোনো ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বার্সের এই লাইভটা দেখা উচিত তাহলে তাদেরকেও আপনারা কমেন্ট সেকশনে মেনশন করে দিতে পারেন। ওকে, সো আমি প্রোগ্রামটা শুরু করার আগে আপনাদেরকে একবার আমাদের প্রোগ্রামের ফরম্যাটটা বলি। সো আমাদের পডকাস্টটা বেসিক্যালি দুইটা ডাইমেনশনে হয়ে থাকে। প্রথম ডাইমেনশনে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যিনি গেস্ট থাকবেন তার লাইফ স্টোরি সম্পর্কে আমরা জানার চেষ্টা করব এবং দ্য স্টকেরও কিন্তু একটা উদ্দেশ্য, এই পডকাস্টটা শুরু করার পেছনের উদ্দেশ্য হচ্ছে এটাই, যাতে আমরা আমাদের মাদ্রাসা কমিউনিটিতে যেসব ইন্সপায়ারিং পার্সোনালিটি আছে এবং যারা তাদের লাইফে বেশ কিছু গুরুত্বপূর্ণ এক্সপেরিয়েন্স তারা গ্যাদার করেছে সেগুলো যাতে আপনাদের সাথে তুলে ধরতে পারি এবং সেখান থেকে যাতে আপনারা কিছু শিখতে পারেন এবং ইন্সপায়ারেশন নিতে পারেন। সো আমাদের সাথে এমনই একজন থাকবেন। সো আমাদের প্রথম সেকশনে আমরা এটাই ফলো করব এবং দ্বিতীয় সেকশনে আমরা চেষ্টা করব আমাদের গেস্টের যদি কোনো বিষয় এক্সপার্টিস থাকে সেই বিষয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করতে, যেভাবে আজকে আমরা আলোচনা করব ফিউচার অফ মাদ্রাসা এডুকেশন নিয়ে। এই ব্যাপারে আমাদের সাথে কথা বলতে যিনি আমাদের গেস্ট থাকবেন তিনি অবশ্যই এই এই পেশাতে বা এই ফিল্ডে যথেষ্ট সময় ধরে কাজ করে যাচ্ছেন। সো তার এক্সপার্টিসগুলো আমরা আজকে এখানে এক্সপ্লোর করার চেষ্টা করব আমাদের ডিসকাশনের মাধ্যমে। এই পুরো প্রোগ্রামে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমাদেরকে সেটা করতে পারবেন এবং কমেন্ট সেকশনে আপনারা আপনাদের প্রশ্নটা জানাবেন। আমরা সর্বোচ্চ 2 থেকে 3 বার অডিয়েন্সের কোয়েশ্চেন নিব এবং সেখানে হয়তো বা আমরা আপনাদের কোয়েশ্চেনগুলো অ্যান্সার করার চেষ্টা করব ইনশাল্লাহ। যদি কোনো কারণে আমাদের এই লাইফটা ডিসকানেক্টেড হয়ে যায়, যেহেতু আমরা অনলাইনে করছি, এনি টাইম এনিথিং ক্যান হ্যাপেন। সো যদি কোনো কারণে ডিসকানেক্টেড হয়ে যায় আমি অথবা আমাদের গেস্ট, সেক্ষেত্রে আপনারা একটু ওয়েট করবেন। নিশ্চয়ই আমরা আমাদের পেজ থেকে দ্রুত আবারও জয়েন করব অথবা কোনো একটা আপডেট আমরা জানিয়ে দেব। সো ইন কেস আমরা যদি ডিসকানেক্টেড হয়ে যাই আপনারা কাইন্ডলি কানেক্টেড থাকবেন। ওকে, সো আমি
লাইফটা শুরু করার আগে যারা আমাদের সাথে প্রথমবার জয়েন করছেন তাদের জন্য একটু ক্লিয়ার করি দার্স ফর ইউথ কি। দার্স ফর ইউথ হচ্ছে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য বা মাদ্রাসা শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন নিশ্চিত করার জন্য একটা মুভমেন্ট বা একটা যাত্রা, যার মাধ্যমে আমরা পুরো মাদ্রাসা কমিউনিটিতে, বাংলাদেশের যে মাদ্রাসা কমিউনিটি আছে তাদেরকে স্কিল ডেভেলপ করার চেষ্টা করছি, এবং একই সাথে এই দার্সটক এই প্রজেক্টের মাধ্যমে আমরা মাদ্রাসা কমিউনিটির যেসব ইন্সপায়ারিং পার্সন আছেন তাদেরকে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি, যাতে তাদের লাইফ স্টোরিটা আপনারা জানতে পারেন। একই সাথে বিভিন্ন বিষয় যেগুলো নিয়ে আমরা অনেক সময় আমাদের মধ্যে নিজেদের মধ্যে কথা বলি বা হয়তো বা একটু সকলের সামনে আমাদের কথা বলা হয় না, সেসব বিষয়ে আমরা আপনাদের সাথে এই প্রোগ্রামের মধ্যে আলোচনা করার চেষ্টা করব। সো আমি মোহাম্মদ রিফাত মাহমুদ রাব্বানি, দার্স ফর ইউথের ফাউন্ডার, এবং আপনাদের সাথে আজকে আমাদের এই পুরো লাইভে আমাদের সাথে গেস্ট হিসেবে যুক্ত থাকবেন মাওলানা মোহাম্মদ আমির আনসারী হুজুর, যিনি আমাদের সাথে শুরু থেকেই যুক্ত আছেন এবং দার্স ফর ইউথের অ্যাডভাইজারি মেম্বার হিসেবে আমাদের সাথে কাজ করে যাচ্ছেন। সো তার শিক্ষকতা জীবনের যেসব গল্প, তার ব্যক্তিগত জীবনের যেসব গল্প, সেগুলো আজকে আমরা আপনাদের সাথে তুলে ধরবো। আমি আশা করছি যে আমির আনসারী হুজুর আপনি আমাদের সাথে এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন। জি, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন আপনি? আর যদি আমাকে শুনতে পান একটু জানাবেন। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আর যারা আমাদের সাথে যুক্ত হয়েছে বা হবে, সবাইকে আমি সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। দাস ফর ইয়াতের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। এবং আমাদের দর্শক শ্রোতারা কেমন আছে সেটাও আমাদেরকে একটু জানালে ভালো হয়। ওকে, সো আমরা আমাদের সাথে অনেকে জয়েন করেছেন। আপনারা যারা জয়েন করেছেন আমাদেরকে একটু কমেন্ট বক্সে জানাবেন আপনারা কে কোথা থেকে আমাদের এই লাইভটা দেখছেন। আহ, আচ্ছা, সো আমরা আমাদের প্রোগ্রামটা শুরু করি। হুজুর, আশা করি আপনি অনেক অনেক ভালো আছেন, আপনার সময়টা ভালো যাচ্ছে। অ্যান্ড আমরা শুরু করতে চাই একদম আপনার জীবনের শুরু থেকে। সো আমি বেসিক্যালি বলেছি যে আমাদের ফার্স্ট সেকশনে আমরা চেষ্টা করব আমাদের গেস্টের লাইফ স্টোরি একটু জানার। সো আমি আসলে জানতে চাই যে আপনার এই যে মাদ্রাসায় পড়াশোনা করা বা বেসিক্যালি আপনার এই পড়াশোনার জার্নিটা কোত্থেকে শুরু, যে মাদ্রাসায় পড়াশোনা, বিকজ আমরা অনেক সময় দেখি যে আমাদের ম্যাক্সিমাম মাদ্রাসা স্টুডেন্টরা আগে স্কুলে পড়াশোনা করে। হ্যাঁ, একটা সময় পরে হয়তো বা এদেরকে পরবর্তীতে মাদ্রাসায় অ্যাডমিশন নেওয়ানো হয় তাদের পরিবারের মাধ্যমে। সো আপনার জার্নিটা আসলে কিভাবে শুরু হয়, ছোটবেলা থেকে আপনার বেড়ে ওঠাটা আসলে কেমন ছিল? সো এটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। হ্যাঁ, ধন্যবাদ রিফাত রাব্বানিকে। আমি শুরুতে আমার পরিচয়টা একটু সংক্ষিপ্ত দিয়ে নিই। আমার নাম হচ্ছে মোহাম্মদ আমির আনসারী। আমি একটা ফটিকছড়ি ফাজিল মাদ্রাসায় আরবি প্রভাষক হিসেবে এখন আছি। এই জয়েন করেছি, বেশি দেরি হচ্ছে না, আজকে থেকে 6 থেকে 7 মাস আগে আমি এখানে জয়েন করেছি। আমার একাডেমিক লাইফ বলতে, আমি ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়েছি। আমাদের মাদ্রাসায় পড়ার পিছনে একটা কারণ আছে, সেটাও বলার আগে আমি কতটুকু লেখাপড়া করেছি এবং কোথায় করেছি সেটা একটু বলে নিই। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স করেছি। তারপর হচ্ছে আমি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া থেকে আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ এর প্রথম বিএড এর স্টুডেন্ট ছিলাম আমরা। ওইখান থেকে আমি অনার্স আর মাস্টার্স করেছিলাম। শুরু থেকে আমার জীবনটা শুরু হয়েছিল, আমার একটা পরিবারটা ধরতে গেলে একটা আলেম পরিবার। আমার আব্বা ছিলেন মরহুম মাওলানা আইয়ুব আনসারী রহমতুল্লাহি আলাই। উনি একজন স্বনামধন্য প্রিন্সিপাল ছিলেন। একটা না, একাধারে কয়েকটা মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন উনি। সর্বশেষ যে মাদ্রাসা থেকে উনি অবসরপ্রাপ্ত হয়েছেন সেই মাদ্রাসাতেও আমার আব্বা জয়েন করার পর ওটা এমপিইউ করে দিয়ে আমার আব্বা ওইখান থেকে রিটায়ার নিয়ে এখন ইন্তেকাল করেছেন। আমার দাদা ভাইয়ের কথা যদি বলতে যাই, আমার দাদা হচ্ছেন মাওলানা আব্দুল লতিফ রহমতুল্লাহি আলাই। উনি একজন আলেম ছিলেন। দাদাও একজন শিক্ষক ছিলেন। অর্থাৎ তিনি দীর্ঘ ৩০ বছরের অধিক সময়ে তিনি দরস তদরিসের মধ্যে ছিলেন। আমার আব্বা একেবারে ছোটবেলা থেকে, অর্থাৎ আমার আব্বা সুবাহানিয়া আলিয়া কামিল মাদ্রাসা থেকে কামিল ফারেক হওয়ার পর উনি শিক্ষকতাতে ঢুকে গিয়েছেন। মৃত্যুর আগ পর্যন্ত উনি শিক্ষক ছিলেন। অর্থাৎ আমার আব্বা ৩৭ বছর আমার আব্বা শিক্ষক ছিলেন, আমার দাদা ছিলেন প্রায় ৩০ বছর শিক্ষক। তো ধরতে গেলে শিক্ষকতা এবং আলেম পরিবার হওয়াতে এই ছোটবেলা থেকে শিক্ষকতা এবং আলেম এইখানে পড়বো সেটা আমার অনেকটা ডিএনএ এর মধ্যেই ঢুকে গিয়েছিল। ছোটবেলায় আমাদের গ্রামের একটা মাদ্রাসার মধ্যে আমাকে
প্রথম আসা যাওয়ার জন্য দিয়েছিল 4 বছর বয়স থেকে। এরপর থেকে আমি আসা যাওয়া করছিলাম আমাদের নানুপুর। এখন আমি যে মাদ্রাসার মধ্যে প্রভাষক পদে জয়েন করেছি ওই মাদ্রাসায় আমি ক্লাস 4-এ ভর্তি হয়েছিলাম। সেখান থেকে আমি 2008 সালে এসএসসি দাখিল পরীক্ষা দিয়েছিলাম। 2008 সালে দাখিল পরীক্ষা দিয়েছিলাম, তখন আমার বয়স ছিল 15 বছর। আল্লাহর রহমতে আমি গোল্ডেন এ প্লাস পেয়েছিলাম। এরপর আমি জামিয়াতে চলে যাওয়ার জন্য চাইছিলাম, আব্বাও বলছিল, কিন্তু আমার ওই মাদ্রাসার একজন প্রবীণ উস্তাদ আমার আব্বাকে ফোন করে বলছিল আমাকে যেন আর 2টা বছর এই মাদ্রাসার মধ্যে রাখে। তো আব্বা ওই কারণে আমাকে আলিমটাও নানুপুর মজাহারুল উলুম গাউসিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে আমি করেছিলাম। আলিমেও আলহামদুলিল্লাহ আমি গোল্ডেন এ প্লাস পেয়েছিলাম আপনাদের দোয়ায়। এরপর আমি পরের বছরে অর্থাৎ 10-11 সেশনে আমি গিয়ে জামিয়াতে তখন প্রথম অনার্স এনেছে, অর্থাৎ আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ আর একটা হচ্ছে আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ। এই 2টা বিষয় দিয়ে জামিয়াতে প্রথম অনার্স শুরু হয়েছে। আমাদের সময় ভর্তি পরীক্ষা ছিল, আমি ভর্তি পরীক্ষাও দিয়েছিলাম। আল্লাহর রহমতে ওইখানে ভর্তি পরীক্ষার মধ্যে আমি 6তম হয়েছিলাম। এরপর জামিয়াতে ভর্তি হয়ে পাশাপাশি আসলে আমাদের সময়টাতে সবাই একটু মাদ্রাসার অ্যাডমিশনের পাশাপাশি স্কুল কলেজ অর্থাৎ কলেজ বিশ্ববিদ্যালয়ের দিকেও প্রায় প্রত্যেকেরই অ্যাডমিশন ছিল। এটা আসলে দরকার ছিল না, তারপরেও সবাই দুই দিকে একটু চিন্তা করছে আর কি। অর্থাৎ একটা বাংলা লাইনেরও অনার্স মাস্টার্স থাকলো, আরেকটা হচ্ছে মাদ্রাসাটা, কিন্তু আমার মূল ফোকাসটা ছিল কিন্তু মাদ্রাসা। আমি ইউনিভার্সিটিতে গেলেও আমার পোশাক আশাক এগুলা মাদ্রাসার লেভেলের মতোই ছিল। তো যার কারণে আমি জামিয়াতে ভর্তি হয়ে ক্লাস করা শুরু করে দিয়েছিলাম। একেবারে প্রবীণ উস্তাদ যারা ছিলেন, একেবারে আমাদের মরহুম হুজুর জালাল সাহেব হুজুর, মাওলানা নাইমি সাহেব হুজুর সহ আরো অনেক প্রবীণ উস্তাদ যারা ছিলেন ওনাদের ক্লাস পেয়েছিলাম, ওনাদের দরসে বসার আল্লাহ পাক আমাকে সৌভাগ্যটা দিয়েছিলেন। ওইখানে পড়তেছিলাম। আমাদের সময় যখন আমরা 2010, 11, 12 সেশনের মধ্যে বিশ্ববিদ্যালয়ে 2বার পরীক্ষা দেওয়া যেত। প্রথমবার আমি পরীক্ষা দিতে পারিনি, অর্থাৎ আমার আব্বা আমাকে যেহেতু জামিয়াতে ভর্তি করিয়েছে আমাকে ওটা কন্টিনিউ করব আশা ছিল। পরে আমি আবার বন্ধু বান্ধবের সাথে সবাই মিলে আমি ইয়াতে পরীক্ষা দিয়েছিলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিলাম। তখন 3টে ইউনিটে পরীক্ষা দিয়েছিলাম, একটা B1, আর একটা B2, আর একটা হচ্ছে D1। আমাদের সময় একটু ইউনিটটা বিভাজনটা একটু ভিন্ন ছিল। এখনকার মতো এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট, ই ইউনিট এই 5টাতে সীমাবদ্ধ ছিল না। আমাদের কতগুলো সাব ইউনিট ছিল, অর্থাৎ B1, B2 এরকম কতগুলো ইউনিট ছিল। ওইখানে পরীক্ষা দিয়েছিলাম। আল্লাহ রহমতে কোথাও কোচিং না করলেও মোটামুটি ভাবে একটু পড়াশোনার মধ্যে ছিলাম। অর্থাৎ আমি জামিয়াতে যখন ভর্তি হয়েছে তখন জামিয়ার পড়াগুলোও পড়তেছিলাম, তখন একটু একটু ভর্তি পরীক্ষার জন্য পড়ছিলাম। ওই সময় গিয়ে দেখা গেল যে আমার রুমমেট যারা থাকতো ওরা বিভিন্ন কোচিং এ ভর্তি হয়েছিল, ওদের লেকচার শিট গুলো আমি নিজেই পড়ে শেষ করে ফেলতাম। তো দেখা গেল যে পরবর্তী বছর অর্থাৎ 11-12 সেশনের মধ্যে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে B1 এবং B2 তে আমি আল্লাহর রহমতে চান্স পেয়েছিলাম, একটা ভালো মেরিটেই ছিলাম। তখন আমি ভাইভাতে গিয়েছিলাম। তো যেহেতু আমি জামিয়াতে অলরেডি আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজে আছি, সুতরাং আমি ইসলামিক স্টাডিজটা আবার রিপিট করলাম না, অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজটা নিলাম না। এটা আমাদের মাদ্রাসায় যারা পড়ে ওরা আসলে একটা ইয়া করে, এটা আমি ভুলও বলবো না, এটা বলবো যে ওরা হয়তো অভিজ্ঞ হওয়ার জন্য দুই দিকে একই সাবজেক্টটা রাখে। অর্থাৎ মাদ্রাসার মধ্যে ফাজিল কামিল থাকলো, অথবা আল হাদিস অথবা আল কোরআনের মধ্যে অ্যাডমিশন থাকলো, আবার পাশাপাশি ইউনিভার্সিটিতে গিয়েও দেখি ইসলামিক স্টাডিজ থাকে। সেক্ষেত্রে আমি বলবো যে এটা একদিক দিয়ে খুব ভালো, আরেক দিক দিয়ে যদি চিন্তা করে কাজের ক্ষেত্র কিন্তু দুই দিক থেকে বের হলে প্রায় অনেকটাই সেম। অর্থাৎ আপনি মাদ্রাসার টিচার হতে পারবেন, সহকারী মৌলানা হতে পারবেন, আরবি প্রভাষক হতে পারবেন, ওইগুলাতেই আপনি ইসলামিক স্টাডিজ দিয়েও আবেদন করতে পারছেন। তারপরে একই মাদ্রাসার ডিগ্রিটা থাকলে আর খুব একটা ইউনিভার্সিটিটা খুব একটা লাগে না, অর্থাৎ মাদ্রাসার একা অ্যাডমিশন দিয়ে যথেষ্ট। আর যারা আমার মতো, অর্থাৎ আমি যখন ইউনিভার্সিটিতে চান্স পাইছিলাম তখন আমি ইসলামিক স্টাডিজ এবং অ্যারাবিক এই দুইটা না নিয়ে আমি B2 থেকে সাবজেক্ট না নিয়ে আমি B1 এর ভাইভাতে গিয়ে সাবজেক্ট নিয়েছিলাম। সাবজেক্ট নেওয়ার ক্ষেত্রে একটা ইতিহাস আছে, সেটা আমি যেহেতু ইউনিভার্সিটি অ্যাডমিশনের সাথে বেশ কয়েক বছর ধরে জড়িত আছি,
যারা তরুণ আছে, যারা ইন্টারমিডিয়েট আলিম কমপ্লিট করেছে, তাদের জন্য একটু সহায়ক হবে বলে আমি এটা বলছিলাম। সেটা হচ্ছে যে B1 এ আমি গিয়েছিলাম, তখন B1 এর সাবজেক্ট ছিল মাত্র 5টা, অর্থাৎ ইংরেজি, বাংলা, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, আরেকটা হচ্ছে দর্শন। এই 5টা বিভাগ ছিল। আমি ভাইভাতে গিয়েছিলাম, তো আমাকে বলল যে কোন সাবজেক্ট নিবা, তোমার মেরিট পজিশন এত। আমি তখন মনে হয় 63 নাকি 64 পাইছিলাম। তখন আমাদের জিপিএ এর উপর কোনো মার্ক ছিল না, অর্থাৎ এখন যেভাবে জিপিএ এর উপর একটা 20 নাম্বার ছিল, ওই 20 নাম্বারটা যদি থাকতো আমি 20-এ 20 পেয়ে যেতাম, যেহেতু আমার দাখিল আলিমে গোল্ডেন এ প্লাস ছিল। ওইটা ছিল না, আমাদের 100 নাম্বারের পরীক্ষা হতো। তখন আমরা 63 না কত জানি পাইছিলাম, আমাকে বলছিল যে কোন সাবজেক্ট নিব। তো একটা স্বাভাবিকভাবে ইংরেজি সাবজেক্টটাই সবাই পছন্দ করে। আমি প্রথমে বলছিলাম যে আমি ইংরেজি নিব। তখন ভাইবা বোর্ডে যিনি ছিলেন, এখন বর্তমানে উনি কলার ফ্যাকাল্টির ডিন, আমাদের সেকান্দার স্যার, উনি আমাকে বলছে যে তুমি তো ইংরেজি পাবা না, ইংরেজি পাইতে হলে আমাদের সময়ে ইংরেজিতে 18 পাইতে হবে, অর্থাৎ ভর্তি পরীক্ষার মধ্যে 35, ইংরেজির মধ্যে 18 পাইতে হবে। তুমি পেয়েছো 16, তুমি ইংরেজি পাবা না, ইংরেজি ছাড়া যে কোনো সাবজেক্ট পাবা। তখন আমি ওনাকে বললাম যে স্যার আমি একটু পরিবারের সাথে একটু করে কথা বলে আসি, তারপর আমি আপনাকে জানাচ্ছি। তখন স্যার দেখলাম ব্যাপারটাতে খুব আমাকে অ্যাপ্রিসিয়েট করলো, বলে যে ধুমধাম কোনো সাবজেক্ট না নিয়ে তুমি যে পরিবারের সাথে ডিসকাস করবো বলছো, এটা আমাদের ভালো লেগেছে। তা আমি বের হয়ে আমার ছোট চাচা একজন আছেন, মোহাম্মদ জামিল উদ্দিন, উনি একজন মেরিন ইঞ্জিনিয়ার, ওনাকে ফোন দিলাম যে চাচু আমি কি করতে পারি, আমাকে এরকম এরকম বলছে, ইংরেজি ছাড়া আমি আর বাকি 4টা সাবজেক্ট অর্থাৎ বাংলা, ইতিহাস, ইসলামের ইতিহাস, দর্শন থেকে যে কোনো একটা নিতে, আমি কোনটা নিব। তো আমার চাচা তখন একটা বৈঠকে ছিল, চাচার পাশে একজন চট্টগ্রাম কলেজের ফিজিক্স এর প্রফেসর ছিলেন, ডক্টর হাসান স্যার, আমাদের আঙ্কেল লাগেন। ওনাকে ফোনটা ধরাই দিলেন। তো ওনাকে জিজ্ঞেস করলো, উনি আমাকে জিজ্ঞেস করলো যে কোন সাবজেক্ট নিতে বলতেছে। আমি বললাম যে এই 4টা সাবজেক্ট বলেছে। তখন উনি আমাকে বলতেছে চোখ বন্ধ করে তুমি বাংলা সাবজেক্টে নিয়ে নাও। তখন আমি একটু কনফিউশনে ছিলাম, তখন একটু সেশন জট ছিল ইংরেজি আর বাংলাতে। সেশন জট, তাছাড়া বাংলাতে অনেক কঠিন, তাছাড়া বাংলা ব্যাকরণটা ছোটবেলা থেকে একটু ভয় পাইতাম। আরেকটা যে অনেকটা লেখাপড়াগুলা একটু হিন্দুয়ানি, অর্থাৎ রামায়ণ, মহাভারত, শ্রীকৃষ্ণ কীর্তন, মঙ্গল কাব্য, এগুলা যেভাবে ওইখানে সিলেবাসে আসে শুনছিলাম। আমি একটা মাদ্রাসা থেকে গিয়ে সাবজেক্টটা নিব, এক একজন এক এক কথা বলছে, যে কেউ বলতেছে যে এটা পড়লে নাস্তিক হয়ে যায়, এ হয়ে যায়, সে হয়ে যায়, অনেকে অনেক কথা বললো, কিন্তু উনি আমাকে, আঙ্কেলটা বলতেছে তুমি চোখ বন্ধ করে বাংলাটা নিয়ে নাও। আচ্ছা আমি বাংলাটায় দিয়ে চলে আসলাম। তো বাংলাটা পাইছিলাম, তখন মনে হয় আর 2-3টা সিট খালি ছিল বাংলাতে, ওটা নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পর আমি বাসায় চলে গেছিলাম, সরাসরি আঙ্কেলের সাথে একটু করে কথা বললাম। আমি বললাম যে আপনি আমাকে কেন বাংলা নিতে বললেন, এটা তো মাদ্রাসা আমার সাথে যায় না। আমি চাইছিলাম যে ইসলামের ইতিহাসটা নিতে, যেহেতু এটা মাদ্রাসা রিলেটেড, আমরা ছোটবেলা থেকে দাখিলও পড়েছি, আলিমও পড়েছি, আর ওটা আমার ভালো লাগতো। তো বললো যে না তুমি তো অলরেডি মাদ্রাসার লাইনে আছো, আর আমি তোমাকে বলেছি আমি চিরাং কলেজে আছি, ফিজিক্স এর আছি দেখতেছি, আমি সায়েন্সের টিচার হওয়াতে সায়েন্সের যে ছেলেগুলো ভর্তি হয় ওইগুলাই আমাকে চেনে, কমার্সের টিচারদেরকে কমার্সের পোলাপাইনরাই চিনে। এখন দেখা যাচ্ছে বাংলা আর ইংরেজি সাবজেক্টটা এমন যে একটা কলেজে মনে করো 600 জন ভর্তি হলো, সায়েন্সে 200, আর্টসে 200, কমার্সে 200, 600 জনেই কিন্তু বাংলা আর ইংরেজি টিচারকে চিনে, কারণ এটা হচ্ছে কমন সাবজেক্ট, অর্থাৎ সব ডিপার্টমেন্টে এটা থাকার কারণে এটাতে দেখি অনেক একটা ইয়ে আছে, জোয়ার আছে, আর কাজের ক্ষেত্র বেশি। আমি বললাম যে কিরকম, বললো যে মাদ্রাসায় এই ক্লাস 1 থেকে ডিগ্রি পর্যন্ত সাবজেক্ট আছে, আর কলেজে আছে, স্কুলে আছে, সব জায়গায় বাংলাটা তো একেবারে আছে, ওই কারণে আমি তোমাকে বাংলাটা নিতে বলছিলাম। তখন না আমি অতটা তো কিছু চিন্তা করতে পারি নাই, উনি একজন অভিজ্ঞ মানুষ ছিল হিসেবে আমাকে বাংলাটা পড়তে বলছিল। অনেকটা মন খারাপ করেই ভর্তি হয়েছিলাম। যেদিন ওরিয়েন্টেশন ক্লাস করতে গিয়েছিলাম সেদিন তার একটু মন খারাপ হয়ে গেল। আমাদের একজন বিখ্যাত কবি আছেন চট্টগ্রামে, আপনারা অনেকের নাম শুনে থাকতে পারেন, কবি ময়ূক চৌধুরী স্যার। উনি আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে এসে একটা কথা বললো যে যেহেতু বাবা মা বিয়ে দিয়ে ফেলেছে জোর করে, এখন সংসারটা করতে হবে আগামী 4 থেকে 5 বছর। এই কথাটা শুনে আমরা অনেক হাসছিলাম, অর্থাৎ সাবজেক্টটা নাকি কেউ মন থেকে নিতে চায় না, কেউ কেউ চাই, অবশ্যই চাই, বাংলা সাবজেক্টটা নিতে মন চায়। বেশিরভাগই হচ্ছে আমাদের অর্ধেকের বেশি ছিলাম আমরা অন্য সাবজেক্ট পাচ্ছি না, অথবা কেউ না কেউ ফোর্স করছিল, সেই কারণে নেয়া।
তো স্যার আমাদেরকে বলছিল যেহেতু জোর করে সংসারটা করতেই হবে, বিয়ে যেহেতু হয়ে গেছে, জোর করে আগামী 4টা থেকে 5টা বছর আমাদের সাথে সংসারটা করতেই হবে। এরকম ভর্তি হইলাম, ফার্স্ট ইয়ারটা কোনো মতে গেল, ভালোই লাগতেছিল। দেখি সেকেন্ড ইয়ার থেকে উঠে আমি ওই আঙ্কেলের কথাটা একটু মিল পাইছিলাম। তখন আমি এদিকে মাদ্রাসাতেও চলতেছে, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, যেহেতু এখানে সেশন ভিন্ন ছিল। আমার জামিয়াতে আল হাদিসের সেশন ছিল 10-11, আর ইউনিভার্সিটিতে বাংলাতে সেশন ছিল 11-12। তাহলে আমার ক্লাস হওয়ার কোনো চান্স আমি ওইদিকে দেখিনি। দুই দিকে আমি টানতেছিলাম। জামিয়াতে বেশি ক্লাস করতাম, তখন তো ইউনিভার্সিটি তো শনিবারে খোলা ছিল, জামিয়াতেও শনিবারে খোলা ছিল। আমি দেখা যেত যে 4 দিন জামিয়াতে ক্লাস করতাম, 2 দিন ইউনিভার্সিটিতে যাইতাম, যে 2 দিন একটু ভালো ভালো টিচার গুলা, নাম করা কবিদের সাহিত্যিকদের ক্লাস থাকতো, ওই ক্লাস গুলা করতে যাইতাম। এখন অবশ্যই আপনারা মাদ্রাসায় যারা পড়েন এবং স্কুল কলেজে যারা পড়েন, আপনাদের প্রত্যেক বাংলা বইয়ের সম্পাদনায় একজন লেখকের নাম আছে, তার নাম হচ্ছে ডক্টর মাহবুবুল হক। উনি আমাদের স্যার ছিলেন। এই স্যারের ক্লাস, মহিব চৌধুরী স্যারের ক্লাস, মহিবুল আজিজ স্যারের ক্লাস, আমাদের শেখ সাদি স্যারের ক্লাস, এদের ক্লাস থাকলে আমি মিস দিতাম না, ওইগুলা করতাম। মোটামুটি ভালোই লাগতেছিল। এখন যেহেতু দুই দিকে অ্যাডমিশন, অনেক টানাপোড়েন চলতেছে, একটু কষ্টও করতে হচ্ছে। ছোটবেলা থেকে যেহেতু একটু ডিসিপ্লিন লাইফ ছিল, আব্বাই আমাদেরকে পড়াইতো, যেহেতু আলেম হইতেই হবে, আলেমের ছেলে, আলেমের নাতি। তো আমার আব্বারও টার্গেট ছিল আমাকে আলেম বানানো, এটা আব্বার মন থেকেই ছিল। আমিও আল্লাহর রহমতে ডিটারমাইন ছিলাম আলেম হব। কেন বাংলাতে গেলাম সেটা হয়তো দুনিয়াবি কোনো কারণে হতে পারে, অথবা একটা যে জোয়ার ছিল আমাদের সময়ে, এই 10-11 সালের দিকে, ইউনিভার্সিটিতে পড়তে হবে, ভালো স্টুডেন্ট প্রমাণ করতে হলে ইউনিভার্সিটিতে পড়তে হবে, ওই কারণে আসলে মূলত ভর্তি হওয়া। পরে পরে বাংলা সাবজেক্টেরও প্রেমে পড়ে গেছিলাম ওয়ান কাইন্ড অফ। জামিয়া তো ক্লাস করতেছি, ইউনিভার্সিটি তো ক্লাস করতেছি, তখন দুই দিকে ক্লাস টানতেছি, পরীক্ষাও দিচ্ছি, আল্লাহর রহমতে ভালো রেজাল্টও হচ্ছে। আমার একটা ইয়া হচ্ছে যে আমি দুই দিকে গেলেও আল্লাহর রহমতে আমার রেজাল্টটা কোনো দিকে খারাপ হচ্ছে না। আমি আল্লাহর রহমতে জামিয়াতে ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছিলাম। আমাদের সময়ে 50 জন ভর্তি হয়েছিলাম আল হাদিস ইসলামিক স্টাডিজ এর মধ্যে। একজন কাদের ভাই আছেন আমার ক্লাসমেট, উনি এখন জমহুরিয়া মাদ্রাসার প্রিন্সিপালের ছেলে, উনি একটা বাসকালীর ফাজিল মাদ্রাসার প্রভাষক পদে আছেন, খুব ট্যালেন্টেড একজন ছাত্র, জামিয়ার অনেকে তাকে চিনে থাকবে, আনোয়ারা বাড়ি। উনি পেয়েছিলেন 3.84 আউট অফ 4 এর মধ্যে, আর আমি পেয়েছিলাম 3.82। তো আমি ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছিলাম। ইউনিভার্সিটিতে যেদিন শেষ করেছিলাম, আল্লাহর রহমতে রেজাল্ট পাওয়ার পর খুশি হয়েছিলাম, কারণ আমি এত কম্পিটিশনের মধ্যে আমি ফার্স্ট ক্লাস থার্ড হয়েছিলাম 3.25 পেয়ে। আপনারা অনেকে জেনে থাকবেন, এখন যারা পড়তেছেন, বিশেষ করে লিটারেচারে যারা পড়ে, ইংরেজি, বাংলা, লিটারেচারে একটু মার্কটা কম দেয়, অর্থাৎ নাম্বারটা একটু কম দেয়। তো যার কারণে 3.25টা কিন্তু ফার্স্ট ক্লাস থার্ড এর জন্য এনাফ হয়ে গিয়েছিল, দুই দিকে রেজাল্ট ভালো করেছিলাম। তো এখন আমার সম্পূর্ণ দুইটা ট্র্যাকের মধ্যে আমি হেঁটেছিলাম, একটা হচ্ছে মাদ্রাসা হুজুরের লাইন, আরেকটা হচ্ছে বাংলা ডাইরেক্ট একেবারে এদিকে গিয়ে পড়তেছিলাম কোরআন হাদিস সিয়াসিত্তার কিতাবগুলো পড়তেছি। ইউনিভার্সিটিতে গেলে রামায়ণ, মহাভারত, মঙ্গল কাব্য, বিভীষণের প্রতি মেঘনা, আমি এগুলা বলে বলে অনেক ইয়া করি, মাঝে মাঝে নিজেও আফসোস করে। আমি যখন পড়াইতে যাই, একটা মজার ঘটনা হচ্ছে, আমি খানকা শরীফের মধ্যে মাঝে মধ্যে বুখারীর দরসে পড়তাম, বসে আমি শেষ করে আবার কিছু ছেলেদেরকে আমি পড়াইতাম। আমি এতক্ষণ বুখারী শরীফ পড়তাম, আবার ওই ছেলেদেরকে গিয়ে ইন্টারমিডিয়েট এবং আলিম একটা কবিতা আছে বিভীষণের প্রতি মেঘনাথ, এটা পড়াইতাম। তখন আমি নিজেকে নিজে ভাবতাম যে কিরে, কিছুক্ষণ আগে আমি বুখারী শরীফ পড়েছি, এখন আমি বিভীষণের প্রতি মেঘনাথ পড়াচ্ছি। অর্থাৎ দুই দিকে আমার চলতে হচ্ছে আর কি। তো গেলাম ভালোই। এবার টিচিং প্রফেশনে কবে থেকে আসা আমি সেটা বলি। 2014 সাল থেকে আমার টিচিং প্রফেশনে আসা। একেবারে তখন টুকটাক টিউশনি করতাম। আসলে আমাদের মতো যারা নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের আছে, প্রত্যেকেরই একটা সময় গিয়ে আসলে পরিবার থেকে টাকা নেওয়াটা একটু আমাদের নিজেদেরও কেমন জানি সংকোচ লাগে। তখন নিজের খরচটা নিজে মেটানোর জন্য অথবা একটু আর্থিক সুবিধা পাওয়ার জন্য আমরা প্রত্যেকে টিউশনি করি। যার না আছে, যথেষ্ট আছে, সে টিউশনি না করলেই ভালো, কিন্তু আমাদের প্রত্যেকে তো টিউশনি করতেই হয়। তো টিউশনি করতাম টুকটাক। 2014 সালে আমি মোটামুটি ভাবে জামিয়ার আশেপাশে কোচিং সেন্টার গুলোতে ক্লাস নেওয়া শুরু করেছিলাম। তখন একটা কোচিং সেন্টার ছিল, এখন যিনি আঞ্জুমান রিসার্চ সেন্টারের পরিচালক পদে আছেন আমাদের অলিখা মসজিদের খতিব,
হাশেম ভাই, মারুফ ভাই, ওনারা মিলে একটা কোচিং সেন্টার দিয়েছিলেন আলোক যাত্রা। ওইখানে ওরা হুলস্থুল লেভেলের মানে কি নাহু সরফ, তারপর হচ্ছে আপনার বালাগাত, তারপর হচ্ছে ইংরেজি, এগুলো পড়াচ্ছে। কাদের ভাইও ক্লাস নিচ্ছে। এখন ওরা বাংলা টিচার পাচ্ছে না, তখন বাংলা টিচারের খুব একটা ক্রাইসিস ছিল। তো আমাকে আমার ক্লাসমেট আব্দুল কাদের ভাই বললো যে এই কোচিং সেন্টারে একটু বাংলা ক্লাস নিতে হবে, আপনি আসেন না? তো আমিও গেলাম। তখন কোচিং সেন্টারে নতুন নতুন ক্লাস নিচ্ছিলাম। জামিয়ার তখন 2টা বেচকে আমি পেয়েছিলাম, যারা আলিম পরীক্ষা দিচ্ছিল 2015 সালে তাদেরকে পেয়েছিলাম, এবং 2015 সালে যারা দাখিল পরীক্ষা দিচ্ছিল তাদেরকেও পেয়েছিলাম। এরা 2টা বেচে আমি ক্লাস নিয়ে শুরু করেছিলাম। আল্লাহর রহমতে ওইখানে কন্টিনিউ করতে করতে প্রায় 2 বছর আমি ওইখানে ক্লাস নিয়েছিলাম। পাশাপাশি আমি চকবাজারের সাথে ইনভলভ হয়ে গিয়েছিলাম। চকবাজারে একাডেমিক যতগুলো এখন ফেমাস কোচিং সেন্টার আছে, আল্লাহর রহমতে সবগুলাতে আমি ক্লাস নিয়েছিলাম। সায়েন্স কেয়ার, সায়েন্স ফিলিক, সায়েন্স পয়েন্ট, তারপর হচ্ছে আপনার আরো কিছু কোচিং সেন্টার আছে। তারপরে ইউনিভার্সিটি। এবার আস্তে আস্তে আমি আরো একটু উপরে উঠতে যাচ্ছিলাম। ইন্টারমিডিয়েটে নিচ্ছিলাম, স্পেশাল ক্লাস নিচ্ছিলাম। এরপর ইউনিভার্সিটি অ্যাডমিশনে নেওয়া শুরু করে দিলাম। আমার মাদ্রাসাটাও চলতেছে, ওইদিকেও মোটামুটি ভাবে শেষ হয়ে গেছে অনার্সটা, মাস্টার্সটা। এদিকে ইউনিভার্সিটি তো দেখি তখন আমি 4th ইয়ারে মোটামুটি ভাবে 2nd ইয়ার থেকে ক্লাস নেওয়া শুরু করেছি। 3rd ইয়ার 4th ইয়ার কন্টিনিউয়াসলি করেছিলাম। তখন আমি পাশাপাশি অনেকটা কোচিং এর সাথে ইনভলভ হয়ে গিয়েছিলাম। তখন ইউসিসি তে ক্লাস নিচ্ছিলাম। ইউসিসি এস একটা কোচিং সেন্টার ছিল, ওটাতে নিচ্ছিলাম। সাইফুরসে নিচ্ছি, রেডিয়ান কোচিং সেন্টারে নিচ্ছি, ও অনেকগুলো ইউনিভার্সিটি কোচিং সেন্টারে নিচ্ছি। পাশাপাশি 2018-তে গিয়ে জামিয়ার পাশে আমি নিজেও একটা কোচিং সেন্টারের সাথে ইনভলভ হয়ে গেছিলাম, ইউনিক ইয়ার। ওইখানেও পড়াচ্ছি, কোচিং এও পড়াচ্ছি। তো অনেকটা ইনভলভ হয়ে গেছিলাম। তো মাঝে আবার ভাবলাম যে ক্যারিয়ার তো কিছু করা হলো না, নিজে তো অনেক পড়লাম, অনেক পোলাপাইনকে পড়াইলাম, এবার নিজের জন্য কিছু করার জন্য বিসিএস এর জন্য পড়তে শুরু করলাম। আপনারা হয়তো জানবেন আজকে থেকে 5-10 বছর আগে থেকে বিসিএস এর একটা বিশাল জোয়ার উঠে গেছিল। বিশেষ করে 2016, 17, 18 এদিকে সুশান্ত পাল নামক একজন আছেন বিসিএস প্রথম যিনি হয়েছিলেন। উনি মোটিভেশনাল স্পিচ দিতেন, আমরা ইন্সপায়ার্ড হয়ে যেতাম। তখন বিসিএস টা হতেই হবে ওইরকম ভাব নিয়ে পড়া শুরু করতাম। তো অনেকদিন পড়ছিলাম, পরে কিছুটা চাকরির পরীক্ষায় এবার আবেদন করা শুরু করেছিলাম। তখন আমরা কি করছিলাম, কোনো কিছু বাছ বিচার করতেছি না। ব্যাংকের পরীক্ষায় ওইখানেও আবেদন করতেছি, বিভিন্ন সরকারি দপ্তরে আবেদন করতেছি, এনএসআই তে আবেদন করতেছি, পুলিশে আবেদন করছি, প্রাইমারিতে আবেদন করছি। তখন নিবন্ধনও চলতেছে, নিবন্ধনও আবেদন করছি, বিসিএস ও চলতেছে। তো সব জায়গায় পরীক্ষা দেওয়ার জন্য দরখাস্ত করে রাখছি, আবেদন করে রাখছি। পরীক্ষার টাইম তো এক এক সময় এক একটা আসে। বিসিএস দিলাম, হইল না। তারপর নিবন্ধন দিলাম, আল্লাহর রহমতে দেখি 15তম নিবন্ধন আমার হয়ে গেল। আমি যে ভুলটা করছিলাম সেটা হচ্ছে যে আমি 15তম নিবন্ধনে আরবি থেকে না দিয়ে, যেহেতু আমার আরবিটা আগে শেষ হয়েছিল, আমি বাংলা থেকে দিয়েছিলাম। তো বাংলা থেকে আসলে তখন আমি লেকচারার পোস্টে না দিয়ে আমি অ্যাসিস্ট্যান্ট টিচারটা করে ফেলছিলাম, কিন্তু আমি জয়েন করি নাই। কারণ ততদিনে আমার পরিবারে জানে যে আমি বের হয়ে গেছি, এখন চাকরির জন্য চেষ্টা করতেছি। 16তম নিবন্ধন আসলো, তখন আমি আরবি প্রভাষকের মধ্যে আবেদন করলাম। যেই চাকরির আবেদন দিয়ে আমি এখন চাকরি করতেছি। 2023 সালে আমি নিয়োগ পেয়েছি, অথচ আবেদন করে রাখছিলাম 2019 সালে, পরীক্ষাও দিয়ে ফেলেছিলাম। ওইখানে আরবি প্রভাষকে দিলাম, প্রিলিতে আল্লাহর রহমতে খুব ভালো মার্ক পেয়ে আমি চান্স পাইছিলাম। কারণ আমি এখনো মনে আছে 100টার মধ্যে 70টা দাগাইছিলাম, আমার 67টা হয়ে গেছিল। আমার একটা চাকরির পরীক্ষার ক্ষেত্রে বিশাল যে সাপোর্টটা দিয়েছিল আঙ্কেলের কথাটার কারণে, প্রত্যেক চাকরি পরীক্ষার মধ্যে কিন্তু বাংলাটা আছে। আপনারা যারা চাকরির পরীক্ষা যাবেন, ইউনিভার্সিটি অ্যাডমিশনে বলেন, চাকরির পরীক্ষা বলেন, বিসিএস বলেন, প্রত্যেক জায়গায় এখন দেখা যাচ্ছে যে যেখানে বাংলা 35 আছে সেখানে আমার 30-এর কাছাকাছি থেকে যাচ্ছে। 25 নিবন্ধনের মধ্যে বাংলা আছে, আমি 23-24-এর আশেপাশে পেয়ে যাচ্ছি আল্লাহর রহমতে। এবার সাধারণ জ্ঞানে একটু ভালো করে এফোর্ট দিলাম, দেখি ওইদিকে 20 পেয়ে যাচ্ছি। ইংরেজিতে একটু মোটামুটি ভাবে ভালো, 10-15 পেয়ে যাচ্ছি। ম্যাথ 5-10 পেয়ে গেলে আমার নাম্বারটা অনেক বেশি হয়ে যাচ্ছে আল্লাহর রহমতে। তখন মোটামুটি ভাবে আমি 2টা নিবন্ধনে চান্স পেয়ে গেলাম। 17তম দিয়েছি আল্লাহর রহমতে, ওটাতে চান্স পেয়ে গেছি। পাশাপাশি তখন আমি চাকরির জন্য আসলে চেষ্টা করতেছিলাম।
তখন 2018 সালে আমার একটা স্টুডেন্ট আমাকে একটা পত্রিকার কাটিং এনে দেখালো। আমার একটা স্টুডেন্ট, তখন আমি ওদেরকে বেঁচে পড়াছিলাম, নুরুল আদিব একটা ছেলে, উনি আমাকে বলতেছে, স্যার আপনি এরকম একটা হালি সত্য ইবিয়া মাদ্রাসা বলে ওইখানে নাকি বাংলা লেকচারার নিচ্ছে, আপনি আবেদন করেন না। তো ওর কথাটা শুনে আমি পত্রিকার বিজ্ঞাপনটা পেয়ে ওইখানে আবেদন করেছিলাম, ডাক পোস্টে পাঠিয়েছিলাম। ওনারা আমাকে রিটেন পরীক্ষার জন্য ডাক দিলেন। আমি রিটেন পরীক্ষা দিলাম, আল্লাহর রহমতে রিটেন পরীক্ষায় ফার্স্ট হয়ে গেলাম। একটু একটু কনফিডেন্স বেড়ে যাচ্ছে। অর্থাৎ এতদিন আমি একাডেমিক লাইফটা শেষ করেছি, বিভিন্ন কোচিং সেন্টারে পরীক্ষা দিয়েছি, বিভিন্ন কোচিং সেন্টারে ক্লাস নিচ্ছি, কিন্তু আসলে ওই চাকরি বাজারটা কেমন এখনো আমার কোনো অভিজ্ঞতা হয়নি। 2018 সালের এপ্রিল মাসে আমি এই পরীক্ষাটা দিয়েছিলাম খালিশত্ব বিয়াতে, বাংলা লেকচারার। আল্লাহর রহমতে আমি যেহেতু রিটেনে ফার্স্ট হয়ে গেছে, আমি একটা ফেভারে আছি। তখন আমি ভাইভাতে গেলাম, খুব ভালো করছিলাম। আঞ্জুমানের আন্ডারে প্রতিষ্ঠানটা ছিল, ওই প্রতিষ্ঠানে আমি বাংলা লেকচারার পদে 2018 সালে জয়েন করেছি। 2020 সালের জানুয়ারি মাস পর্যন্ত আমি ওখানে চাকরি করেছিলাম। এবার এখানে মাঝখানে আমি আরো কিছু পরীক্ষা দিয়েছিলাম, নিবন্ধন দিয়েছিলাম। আল্লাহর রহমতে নিবন্ধনে খুব ভালো করে পাশ করেছিলাম। প্রিলি পাস করতেছি, রিটেন দিচ্ছি, এগুলো অনেক লেন্থি প্রসেসে চলে যাচ্ছিল। তখন একটু করোনা চলে আসবে, আমরা ওটাও জানতাম না। বিভিন্ন চাকরি পরীক্ষায় আবেদন করা শুরু করেছে, তখনই দেখি করোনা এটা করলো। তখন আমি আবার প্রাইমারিতে পরীক্ষা দিয়েছিলাম 2019 সালে। ওইখানে খুব ভালো করলাম, কোনো কোটা টোটা ছিল না। আমি 80 নাম্বারের মধ্যে মনে হয় 61 পাইছিলাম। আমাকে ভাইবা কল করছিল, তো ভাইভাতে গেছিলাম। ওইটা আমার চাকরি পরীক্ষার তৃতীয় ইন্টারভিউ ছিল। প্রথমটা ছিল বিজ্ঞান কলেজে, ওটা এমনি অনার সামান্য বিজ্ঞান কলেজের একটা প্রাতিষ্ঠানিক বেতনের একটা চাকরি ছিল। ওইখানে আমি 18 জনের সাথে কম্পিটিশন করেছি। ওরা কোনো রিটেন পরীক্ষা নিবে না, কোনো ভাইবা নিবে না, ওরা ডাইরেক্ট ডেমো ক্লাসে পাঠাই দিবে। বিজ্ঞান কলেজটা তখন সিস্টেম ছিল, ডেমো ক্লাস থেকে স্টুডেন্টরা যাকে পছন্দ করে তাকেই নিবে। তো যেহেতু আমি কোচিং সেন্টারে আগে থেকে ক্লাস নিচ্ছিলাম, ওদেরকে কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা আমার জানা ছিল। আমি ডেমো ক্লাসে ফার্স্ট হয়ে গেছিলাম। তখন আমি ওখানে 2017 সালে জয়েন করেছিলাম। ওই চাকরিটা যেহেতু হালি সত্যি বিয়েতে হয়ে গিয়েছিল, আমাকে মাদ্রাসাটা খুব বারবার টানতেছে। আমি মাদ্রাসায় আবার চলে যাওয়ার পিছনে আরেকটা কারণ হচ্ছে যে আমি এখানে বাংলার পাশাপাশি আমি আরবি গুলা পড়াতে পারবো। তো সেই জন্য 2018 সালে আমি হালি সত্য বিয়াতে জয়েন করে ফেলেছিলাম আল্লাহর রহমতে। সেখান থেকে 2020 সাল পর্যন্ত ছিলাম। এর মাঝখানে আমি নিবন্ধনের রিটেন পরীক্ষা দিচ্ছি। একটা নিবন্ধনের মনে হয় ভাইবাতে গিয়েছিলাম 2020 সালের আগে। তারপর আমি কি করেছি, প্রাইমারিতে যখন চান্স পেয়ে গেলাম, ভাইবাতেও আল্লাহর রহমতে আমি খুব ভালো একটা অবস্থান পাইলাম, এবং আমার উপজেলার খুব ভালো একটা স্কুলে আমাকে পোস্টিং দিয়েছিল। তখন হালি সত্য বিয়া থেকে এক প্রকার মনের বিরুদ্ধে গিয়ে জয়েন করলাম। তখন আমার আব্বা বেঁচে ছিল। আব্বাকে জিজ্ঞেস করছিলাম যে আমি কি প্রাইমারিতে জয়েন করবো কিনা। আব্বারা তো জানে আমি জামিয়া ফারেক যেহেতু একজন আলেম, ভিতরে কিছু থাকুক না থাকুক উপরে বেশটা তো আছে, মাথায় তো টুপিটা আছে। আব্বারাও মনে করতেছে আমি অনেক বড় আলেম। এটা মাদ্রাসার মধ্যে ছিল, সেজন্য ওনারা খুব একটা বেশি কিছু বলে নাই। তো আমি যখন প্রাইমারিতে জয়েন করতে চাচ্ছিলাম, পরিবার থেকে দেখি অনেকে বেটু দিচ্ছে, আমার চাচারা বেটু দিচ্ছে, কেউ কেউ বলতেছে জয়েন করো, সরকারি চাকরি পুরোটা মোটামুটি ভাবে। তারপর ওইখানে জয়েন করলাম। তো জয়েন করে আমি 2020 সাল থেকে 23 সাল পর্যন্ত আমি ওইখানে চাকরি করেছিলাম। আল্লাহর রহমতে 23-এর অক্টোবর মাসে গিয়ে আমি এখন মাদ্রাসার আরবি প্রভাষকে জয়েন করেছি, এখন যে মাদ্রাসার মধ্যে আছে আর কি। এখন আমি স্কুলের কারিকুলাম সম্পর্কে একটা আইডিয়া আছে, ক্লাস 5 পর্যন্ত কিরকম। মাদ্রাসায় যখন ছিলাম মাদ্রাসার কারিকুলাম সম্পর্কে আইডিয়া ছিল। নতুন কারিকুলামটা আমি যখন পেয়েছি, প্রাইমারিতেও কিছুটা পেয়েছি, এখন মাদ্রাসায় জয়েন করার পরে পেয়েছি, নতুন কারিকুলামটাও পেয়েছি। যেহেতু এটা নিয়ে আজকে কিছুটা কথা বলবো ইনশাআল্লাহ। তো এটা ছিল আমার পড়ালেখার জীবন, আমার ব্যক্তিগত জীবন এবং আমার চাকরি জীবন। এখন 2023 সালের অক্টোবর মাস থেকে নানুপুর মোজাহারুল উলুম গাউসিয়া মাদ্রাসায় আমি আরবি প্রভাষক পদে আছি। আপনারা দোয়া করলে ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো অনেক জায়গায় যাওয়ার আমার স্বপ্ন আছে, আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। এটা ছিল আমার পড়ালেখার জার্নি। এবার আমি কিছুটা মাদ্রাসা শিক্ষা নিয়ে কথা বলবো। তার আগে আমি রিফাত রাব্বানীকে বলবো আমাদের দর্শকরা আমাদেরকে চিনতে পারছে কিনা এটা হ্যাঁ, একটু জানাবেন। তো আমরা মোটামুটি আপনার পুরো ওকে সো
আপনার এই জার্নিটা হচ্ছে আমাদের মোটামুটি অনেক ইন্সপিরেশন দিয়েছে। সো আমি চিন্তা করছিলাম যে আহ, আপনি মাদ্রাসায় পড়াশোনা করার পাশাপাশি কিন্তু আপনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। সো এই যে মাদ্রাসা স্টুডেন্টদের আহ, এই দুই দিকে অ্যাডমিশন নিয়ে পড়াশোনা করাটা, বিশেষ করে মাদ্রাসা পড়াশোনার বাইরে আহ, অন্য ইউনিভার্সিটিতে গিয়ে বা জেনারেল কারিকুলামে গিয়ে পড়াশোনা করাটা, এটা আসলে আপনি কিভাবে দেখেন? এটা একটা ভালো প্রশ্ন করেছো। কয়েকদিন ধরে ফেসবুকে এটা নিয়ে খুব বেশি তুলকালাম হচ্ছিল। তোমরাও হয়তো দেখেছো, আমিও দেখেছি। এটা আমি এখন বলবো যে এখন খুব একটা দরকার নেই। দেখেন, ফাজিলকে কিন্তু ডিগ্রির মান দিয়ে ফেলেছে, কামিলকে কিন্তু মাস্টার্সের মান। আপনি কামিল করলে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি আবেদন করতে পারতেছেন। এর পাশাপাশি এখন মাদ্রাসায় অনার্স আছে, মাস্টার্স আছে। আপনি জানেন যে আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ, আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ, অর্থাৎ আদবে ইসলামিক স্টাডিজ করা যায়, আদবের মধ্যে অনার্স মাস্টার্স করা যাচ্ছে, আরেকটা ইসলামের ইতিহাসে করা যাচ্ছে। যদিও বা জামিয়া তো দুইটা আছে, অন্যান্য মাদ্রাসার মধ্যে আরো অন্য অন্য সাবজেক্ট গুলো আছে। যেহেতু মাদ্রাসায় কারিকুলামের থেকে, মাদ্রাসার আরবির লাইনে থেকে অর্থাৎ খুব পারদর্শী এদিকে হওয়া যাচ্ছে, এবং চাকরির জন্য এখন আর কোনো চিন্তা করতে হচ্ছে না। বিসিএস এ আপনারা যদি সার্কুলারটা খেয়াল করেন, এখন ওইখানে কিন্তু এডুকেশন ক্যাডারের মধ্যে কোরআনের তফসিরটাও যোগ করছে, হাদিসটাও যোগ করছে, ইসলামিক স্টাডিজ এর লেকচারারটাও যোগ করছে। তারপর আরো এখন ধাপে ধাপে আসতেছে। তার মানে কি, আমি যদি বলি বাংলাদেশে জেনারেল লাইনের চেয়ে যাওয়ার ইচ্ছা খুব একটা না থাকলে মাদ্রাসা লাইনে ক্যারিয়ারটা খুব বেশি করা যাবে। আমি মাদ্রাসাটা কি ফ্যাসিলিটি আছে আমি সেটা বলবো। আমি এখন মাদ্রাসা লাইনে চাকরিতে ঢুকে যেটা বুঝতে পারলাম, আপনারা মাদ্রাসার এত বেশি কম স্টুডেন্ট এখানে কম্পিটিশনে আসতেছে। আরবি প্রভাষক এই পঞ্চম গণবিজ্ঞপ্তি এখন চলতেছে, সারা দেশে প্রায় ২৫০০ আরবি প্রভাষকের দরকার। আমার মনে হয় না ৭০০ থেকে ৮০০-র বেশি আবেদন পড়বে। ওনারা মাদ্রাসা থেকে পড়ে যদি কোনোভাবে প্রিলিটা পার করে সে যদি রিটেনে যাইতে পারে, আমার বিশ্বাস হচ্ছে প্রত্যেকে খুব ভালো একটা মেরিট পেয়ে যাবে। কারণ ওই রিটেনের সিলেবাসটা কি, আলিম ফাজিলের সিলেবাস। এটা আমাদের স্টুডেন্টদের জন্য, বিশেষ করে জামিয়া, তৈয়বিয়া, সুবাহানিয়া এবং আশেপাশে সুন্নিয়া মাদ্রাসা যেগুলো আছে, আমি এদের জন্য এবং ইসলামিক স্টাডিজ এবং অ্যারাবিকে যারা ইয়া করেছেন ইউনিভার্সিটি থেকে, যারা এদিকেও পড়েছেন, ওদের জন্য এত বেশি সুযোগ চাকরি, বিশেষ করে এই দুইটা সাবজেক্টের কথা আমি বলবো। একটা হচ্ছে সহকারী মাওলানা, যেটা দাখিল সেকশন পর্যন্ত টিচার হওয়া যায়, আর একটা হচ্ছে আরবি প্রভাষক। এত পোস্ট খালি, কিন্তু যোগ্য ক্যান্ডিডেট পাচ্ছে না ওরা। তো আমি অনেকের সাথে, যেহেতু এই চাকরির বাজারটা নিয়েও আমি অনেকদিন আছি, আমি একটা পেজ চালাই, আপনারাও হয়তো অনেকে জানেন, শিক্ষালয়ে একটা পেজ। মোটামুটি ভাবে সব মাদ্রাসা স্টুডেন্টদেরকে সাহায্য করার চেষ্টা করি আর কি, আপনাদের দোয়ায়। ওইখানে আমি প্রায় সময় বলি, মাদ্রাসার স্টুডেন্টরা কোনোভাবে বাংলা ইংরেজিটা ফেস করে যদি প্রিলিটা পাস করতে পারে, রিটেন কোনো ব্যাপারই না, এবং ভাইভাটাও কোনো ব্যাপারই না। খুব ভালো মেরিট পেয়ে ওর পছন্দ মতো প্রতিষ্ঠানের মধ্যে অ্যারাবিক লেকচারের পোস্টে ঢুকতে পারবে। সেক্ষেত্রে আমি বলবো যে একদিকে অ্যাডমিশন রেখে ভালো করে ওটা পড়া, ভালো করে ওটা পড়া, যে যখন আপনার ডিগ্রি ফাজিল অথবা আপনার অনার্স শেষ হবে, একটু একটু চাকরির বাজারের জন্য আপনি বাংলা ইংরেজির সাধারণ জ্ঞানটা পড়বেন। ম্যাথ আমাদের মাদ্রাসার স্টুডেন্টদের জন্য অনেক কঠিন মনে হয়। আপনি ম্যাথটা আপাতত মুলতবি রাখেন, ম্যাথের দরকার নাই। আপনি ১০০ নাম্বারের মধ্যে ২৫ নাম্বারটা বাদ দেন। আপনি ৭৫ থেকে আপনি কোনোভাবে প্রিলিমিনারি পরীক্ষার মধ্যে আপনি যদি ৪০ প্লাস পান, তাহলে আপনাকে রিটেনের জন্য কল করবে। তাহলে আমি এই ৩টা সাবজেক্টে আপনি একটু পড়াশোনাতে রাখেন। ম্যাথ আপনি না চাইলেও ৩, ৪টা, ৫টা ইজিলি পারবেন। তাহলে আপনার ৮০-র দরকার নাই, আমার ৭০-এরও দরকার নাই। আমি কোনোভাবে ৫০ পাইলেই আমি এনাফ। তো আমি বলবো যে যারা কামিলে পড়তেছেন এবং যারা মাস্টার্সে উঠেছেন, আপনারা পাশাপাশি একটু চাকরির বাজারের জন্য, অর্থাৎ নিবন্ধন, বিসিএস, অর্থাৎ শিক্ষকতা পেশায় আসার জন্য যেগুলা দরকার আছে, এগুলো একটু একটু পড়াশোনা করবেন। তো সুতরাং আমি এই কথাটা এই জন্য বলছি, দুদিকে অ্যাডমিশনের এখন দরকার নাই, খুব একটা দরকার নেই। আমি বলবো যে একদিকে অ্যাডমিশন রেখে ভালো একটা সিজিপিএ ও অ্যাচিভ করুক, ভালো একটা সিজিপিএ অ্যাচিভ করুক, এবং ফান্ডামেন্টাল যে কিতাবগুলো আছে, আমরা ফুনুনাথের যে কিতাবগুলা বলি, এগুলার পাশাপাশি
ও যেন মাদ্রাসা সিলেবাসটা সম্পর্কে একটা ভালো সম্যক ধারণা থাকে। আর পাশাপাশি আমি বলেছিলাম অনেকটা মাস্টার্সে গিয়ে অথবা অনার্স ফোর্থ ইয়ার থেকে ও যে একটু একটু চাকরি পড়াশোনার জন্য পড়বে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ও 1 বছরও বেকার থাকতে হবে না ইনশাল্লাহ। সে ভালো একটা জায়গায় চাকরিতে ঢুকে যেতে পারবে, অর্থাৎ তার স্বপ্নের মতো চাকরি। আমি এখানে আরেকটা কথা বলি, আমি আল্লাহর রহমতে বাংলাদেশ ব্যাংকে অফিসার পদে টিকেছিলাম, যদিও বা আমার পরিবার আমাকে যাইতে দেয় নাই। এনএসআই এর পরীক্ষার মধ্যে আমি ফিল্ড অফিসারে টিকেছিলাম। এমনকি ভাইভাতে যাওয়ার সময় আমার পরিবার আমাকে বলল যে, তোমাকে মাদ্রাসায় এতগুলা পড়ালেখা করাইছি কি এনএসআই হওয়ার জন্য বা পুলিশের এসআই হওয়ার জন্য? তুমি ওইদিকে যাইও না। তখন থেকে আমার ধ্যান জ্ঞান হচ্ছে ৩টা জিনিস। একটা হচ্ছে বিসিএস, আর একটা হচ্ছে মাদ্রাসায় আমার আরবি প্রভাষক হতেই হবে। অথবা মাদ্রাসার পাশাপাশি শিক্ষকতার জন্য আমাকে কোনো একটা পোস্টে ঢুকতে হবে, যেহেতু আমাকে শিক্ষক হিসেবে থাকতে হবে। তো বিসিএসটা আসলে অনেক লেংথি প্রসেস, অনেক কষ্টের কাজ। সেক্ষেত্রে এতটা কষ্ট যদি আমি বিসিএস এর কষ্টটা যদি আমি 30% কষ্ট যদি নিবন্ধনের জন্য দিই, আমি প্রথম 1 বছর 2 বছরের ভিতরে ইনশাল্লাহ আমার চাকরি হয়ে যাবে। আমার যেহেতু হয়ে গেছে, আমি বলতে পারি আমার চেয়ে অনেক ট্যালেন্টেড আপনারা আছেন। আপনাদের এখন অনেক বিষয় সম্পর্কে জানাশোনা আছে। ইনশাল্লাহ আপনাদের ভালো কিছু একটা হবে। সুতরাং ২ দিকে অ্যাডমিশন আমি নিতে বলবো না। বলবো যে একদিকে অ্যাডমিশন রেখে ভালো একটা সিজিপিএ গেইন করেন। পাশাপাশি আপনি চাকরির বাজার সম্পর্কে একটু জ্ঞান রাখবেন এবং চেষ্টা করবেন কারো উপর ডিপেন্ড না করে এদিকে ওদিকে না তাকিয়ে নিজের ক্যারিয়ারটা আগে দাঁড় করায় ফেলেন। তারপর আপনি অনেক জায়গায় সময় দিতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, সো আমি যতটুকু বুঝলাম সেটা হচ্ছে মাদ্রাসায় আসলে বর্তমানে যে কারিকুলামটা আছে এটাতে পড়াশোনা করে স্টুডেন্টরা হচ্ছে শিক্ষকতা পেশা বা আরো অন্যান্য অনেক যে কোনো পেশায় হয়তো বা যেতে পারে। তবে আমার কাছে মানে বেসিক্যালি যেটা মনে হয় আর কি সেটা হচ্ছে মানে মাদ্রাসায় পড়াশোনা করার কারণে আমার ক্যারিয়ারটা কি খুব লিমিটেড হয়ে যাচ্ছে কিনা। মানে ধরেন আমি মাদ্রাসায় পড়াশোনা করলাম, এখন আমি চাচ্ছি হয়তো বা মানে মাদ্রাসার লাইন বাদ দিয়ে অন্য যে কোনো একটা লাইনে আমি শিক্ষকতাও বাদে অন্য যে কোনো একটা ধরেন ব্যাংক অথবা আদার কোনো ফার্মে আমি কাজ করব। হ্যাঁ, সেক্ষেত্রে মানে ডুয়াল অ্যাডমিশন না রাখা বা ইউনিভার্সিটিতে না পড়াটা মানে এটা কি একটা ডিসঅ্যাডভান্টেজ হবে, নাকি মাদ্রাসায় পড়াশোনা করার পরেও আসলে যে কোনো ফিল্ডে কাজ করাটা পসিবল হবে? হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। যারা মনে করে যে অর্থাৎ আলেম হওয়ার যারা ইচ্ছা আছে, আমি তাদেরকে বলবো মাদ্রাসা লাইনে অ্যাডমিশন আপনার জন্য যথেষ্ট। যারা মনে করে যে আমি লিমিটেড হয়ে যাচ্ছি, আমার অন্য সেক্টরে জবে যাওয়া উচিত, আমার ক্যারিয়ারটা আমি এদিকে গঠন করব, অর্থাৎ ব্যাংক সেক্টরে গঠন করতে পারি, অথবা অন্য অন্যান্য চাকরি, অথবা আমি বিসিএস ক্যাডার হব, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন রাখেন। আপনি ভালো করে ইউনিভার্সিটিতে একটা পাবলিক ইউনিভার্সিটিতে ট্রাই করেন। পাবলিক ইউনিভার্সিটিতে না পারলে আপনারা এখন ন্যাশনাল ইউনিভার্সিটি গুলাতে আমাদের মাদ্রাসার ছেলেগুলো খুব ভালো ভালো সাবজেক্ট পাচ্ছে, বাংলা, ইংরেজি, ইকোনমিক্স, এরা অনেকে পাচ্ছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের মাদ্রাসার স্টুডেন্টরা প্রচুর পরিমাণে যাচ্ছে। এরা বরঞ্চ কোয়ালিটিফুল স্টুডেন্ট গুলাই ইউনিভার্সিটির দিকে বেশি চলে যাচ্ছে। যেহেতু আমি বেশ কয়েক বছর জামিয়ার স্টুডেন্টদেরকে পড়াচ্ছিলাম, আমি জানি জামিয়ার ভালো ভালো যারা স্টুডেন্ট তারা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন জামিয়ার স্টুডেন্ট খুব একটা ছিল না ঢাকা ইউনিভার্সিটির মধ্যে। এখন আপনি এমন কোনো হল নাই, আপনি গেলে মানে কি জামিয়ার স্টুডেন্ট পেয়ে যাবেন। প্রত্যেকটা হলের মধ্যে একটা জামিয়ার ইউনিটি আছে। আমি যখন ঢাকা ইউনিভার্সিটি তে যাইতাম, মানে কি নিচের বেলা নিচে হলের নিচে একটা জামিয়ার আড্ডা হয়ে যেত। তো ওরা তো সবাই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন রেখেছে, পাশাপাশি অনেকে কাদেরিয়ার মধ্যে ফাজিলাত কামিল করতেছে, কিন্তু সবাই করতেছে সিংহভাগই কিন্তু শুধু ঢাকা ইউনিভার্সিটিতে করতেছে। আল্লাহর রহমতে এখন অনেকে অনেক জায়গায় চলে গিয়েছেন। অনেকে বিসিএস ক্যাডার হয়ে গেছেন। আমাদের একটা স্টুডেন্ট এখন বারেট ল তে পাশ করেছে, আরেকটা জাস পরীক্ষায় পাশ করেছে, জামিয়ার একটা ছেলে। আরেকটা অনেকগুলা ভালো ভালো জায়গায় চলে গেছে আলহামদুলিল্লাহ। তো এরা একদিকে অ্যাডমিশন রেখেছে, ওরা হয়তো মাদ্রাসায় আলেম হওয়াটা খুব একটা ওদের ইচ্ছা ছিল না, অথবা ইউনিভার্সিটির দিকে বেশি ঝুঁক ছিল, ওরা ওটাতে ফোকাস করেছে। আল্লাহর রহমতে ওদের ফিউচারটাও এরকম ব্রাইট হয়ে যাচ্ছে। আর ঢাকা ইউনিভার্সিটিতে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা পড়েছে, তারা মোটামুটি ভাবে কোথাও না কোথাও চাকরি পাবে, সে যদি ভালো একটা এফোর্ট দেয় আর কি। তো আমি বলবো যে লিমিটেড হয়ে যাচ্ছে না, অর্থাৎ
সে যদি চাই যে আমি ক্যারিয়ারটা মাদ্রাসা লাইনে না করে আমি ওইদিকে করব, আমি তাদেরকে বলবো যে ওয়েলকাম। এবং যদি সে পাবলিক ইউনিভার্সিটিতে চান্সও না পায়, ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো একটা কলেজ থেকে ভালো একটা সাবজেক্ট থেকে সে পড়ে নিবে, যে সাবজেক্টটা তার ভালো লাগে। ভালো না লাগলে ওই সাবজেক্টে যাওয়ার কোনো দরকার নাই। আমি এখন হয়তো মানুষকে শোনানোর জন্য বা ফুটানি মারার জন্য আমি ইংরেজি নিলাম, কিন্তু আমার সিজিপিএ হচ্ছে অত্যন্ত লো, 2 পয়েন্ট তুলতে আমার একেবারে অনেক কাবিখাই অবস্থা। এরকম হলে আমি বলবো না, আপনি যে কোনো একটা সাবজেক্টে ভালো একটা রেজাল্ট করেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনার একটা ইয়া হয়ে যাবেন। আপনি টিচার হতে না পারলেও আপনি আপনার স্বপ্নের চাকরির মধ্যে চলে যাবেন। তো মাদ্রাসার কারিকুলামটা এখন যে কথাগুলা বলতেছে, বিশেষ করে আমি কারিকুলাম নিয়ে একটু করে কথা বলবো, একটু পরে বিস্তারিত যাব। আমি আপাতত এতটুকু বলি, দাখিল, আলিম, ফাজিল, কামিল এগুলা পড়ে একটু ভালো করে যদি পড়ে, পাশাপাশি যদি আমরা যেটা দর্সে নেজামি বলি, এই দর্সে নেজামিতে যদি সে ইনভলভ থাকে। আমি কেন ইনভলভ থাকার কথা বলবো, সেটা হচ্ছে যে আসলে মাদ্রাসায় আমরা এখন যারা পড়াতে যাচ্ছি, আমি হয়তো এখন হেদায়েতুন নাহু কিতাবটা পড়াতে নিয়েছি, হঠাৎ করে 3 মাস পর আমাকে বলতেছে যে আগামী মাসের এত তারিখ থেকে পরীক্ষা, এখন ছেলেদেরকে একটু গাইড থেকে কয়েকটা প্রশ্ন দাগায় দেন বা একটা ইয়া করে দেন। দেখেন, আমি একটা শুরু করেছিলাম আমার নির্দিষ্ট একটা ট্র্যাকে, কিন্তু ওটাতে আমি শেষ করতে পারিনি। তো মাদ্রাসার এই সিলেবাসটা আসলে টিচারদেরকে দোষ দেওয়া যাবে না, কারণ সময়টা খুব সংকীর্ণ। আপনি হয়তো জানলে জানবেন, বছরে 365 দিনের মধ্যে মাত্র 180 দিন মনে হয় কর্মদিবস আছে মাদ্রাসার মধ্যে। এইটা দিয়ে খুব একটা কভার করা যাবে না। আর মাদ্রাসায় কতগুলো সাবজেক্ট আপনি জানেন, পুরা স্কুলের সাথে মিল আছে। এর পাশাপাশি কোরআন, হাদিস, আরবি প্রথম, আরবি দ্বিতীয়, ফিকা, আকাইদ, অনেকগুলো সাবজেক্ট যুক্ত হয়ে যাচ্ছে, বালাগাত, মান্তিক, অনেকগুলো সাবজেক্ট। তো আমি আহ মনে করি যে এইদিকে দর্সে নাজামিতে যদি না হয়, ফুনুনাথের কিতাবগুলা না পড়ার খুব একটা বেশি সুবিধা পাবে না। আমি তাকে বলবো যে মাদ্রাসায় ভালো মাদ্রাসায় অ্যাডমিশন রাখেন আপনি, পাশাপাশি মাদ্রাসায় পড়েন, পাশাপাশি একটা দর্সে নাজামিতে যদি থাকেন, ইনশাল্লাহ খুব ভালো একজন আলেম হতে পারবেন। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। প্রশাসক হয়ে অথবা সহকারী মাওলানা হয়ে কোনো মাদ্রাসায় জয়েন করে সে একটা ভালো, মানে কি, জায়গা থেকে সে সবাইকে দরস দিতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, সো আমি যতটুকু বুঝলাম সেটা হচ্ছে আহ, আমাদের আসলে মানে লাইফে পারপাসটা ঠিক রাখাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। যে আমি আসলে কি মাদ্রাসায় পড়াশোনা করে মানে এই লাইনে কি আমি কোনো একটা ক্যারিয়ার করব, নাকি হচ্ছে আমি মাদ্রাসার লাইন থেকে সরে গিয়ে আমি জেনারেল লাইনে ক্যারিয়ার করব। এবং এই দুইটাই কিন্তু ওকে। হ্যাঁ, মানে অনেকেই আমাদের মধ্যে আবার মাদ্রাসা স্টুডেন্টদের মধ্যে আহ, একটা ব্যাপার কাজ করে, সেটা হচ্ছে আমি যে মাদ্রাসা ছেড়ে চলে যাচ্ছি বা আমি যে জেনারেল লাইনে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি, সো এটা হয়তো বা ঠিক না, বা এই জিনিসটা হয়তো বা উচিত হবে না। ব্যাপারটা আসলে কখনোই এরকম না। আমি যেটা পার্সোনালি মনে করি যে প্রত্যেকটা মানুষের আসলে নিজস্ব একটা গোল থাকতে পারে, নিজস্ব পারপাস থাকতে পারে লাইফে, এবং এটা থাকাটা গুরুত্বপূর্ণ। যতক্ষণ পর্যন্ত সেটা শরীয়ত সম্মত এবং হালাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে দের ইজ নো প্রবলেম। সো আপনি জেনারেল লাইনেও যেতে পারেন, তবে আমার কাছে মনে হয় যে মাদ্রাসায় পড়াশোনা করা বা অ্যাটলিস্ট হচ্ছে আপনার বেসিক এডুকেশন বা প্রাইমারি এডুকেশনটা মাদ্রাসাতে পড়লে যেটা হয় যে আপনার পার্সোনালিটিটা একটু অনেক অন্যদের চাইতে আলাদা হয় এবং খুব সুন্দরভাবে ডেভেলপ হয়। হ্যাঁ, ধরেন স্কুল কলেজের ছেলেরা যারা পড়ে, হ্যাঁ তারা আমি তাদেরকে কোনোভাবে ইয়া করে বলছি না, যে তাদের মধ্যে আর আমাদের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স থাকে। আমরা যেভাবে আমাদের শিক্ষকদেরকে সম্মান করি, যেভাবে আমাদের পরিবারের প্রতি দায়িত্বশীল হই, সমাজের প্রতি দায়িত্বশীল হই, হ্যাঁ এই ব্যাপারগুলো কিন্তু অনেক মানে সুন্দরভাবে গঠন হয় যদি আমরা মাদ্রাসায় পড়াশোনা করি। সো কেউ যদি মানে দাখিল অথবা আলিম পড়াশোনা করার পর সিদ্ধান্ত নেয় যে সে মাদ্রাসায় পড়বে না, সে জেনারেল লাইনে চলে যাবে, সে অবশ্যই যেতে পারে। তবে তার যে পড়াশোনাটা সে এতদিন করে এসছে বা যে তার যে ক্যারেক্টার ডেভেলপমেন্ট যে এতদিন হয়ে আসছে, ওই ক্যারেক্টারটা সে যদি তার থ্রু আউট দ্য লাইফ সে যদি এটা হোল্ড করতে পারে, তার মধ্যে এটা ধারণ করতে পারে, আই থিঙ্ক মাদ্রাসায় মানে পড়াশোনা করার কারণে এটাও একটা তার বেনিফিট হিসেবে আহ, দিতে পারে, তাকে বেনিফিট দিতে পারে। সো আমার মনে হয় ওই পারপাসটা অনেক ইম্পর্ট্যান্ট। বাট দেখা যায় অনেক সময় যে মাদ্রাসা স্টুডেন্টরা যখন এই ডিসিশনটা নেয় যে আমি মাদ্রাসায় আর পড়াশোনা করব না, আমি জেনারেল লাইনে পড়াশোনা করতে চাই, তখন দেখা যায় যে অনেক শিক্ষক এটাকে খুব বেশি ডিসকারেজ করে। হ্যাঁ, এখন এই ব্যাপারটাকে আসলে আপনি একজন শিক্ষক হিসেবে
আপনি কিভাবে দেখেন যে আপনার যদি কোনো স্টুডেন্ট আপনাকে এই কথাটা বলে যে আমি আলিমের পর থেকে বা দাখিলের পর থেকে আমি আর মাদ্রাসায় পড়াশোনা করতে চাই না, আমি জেনারেল লাইনে পড়াশোনা করতে চাই, সো এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন এবং তার প্রতি আসলে আপনার কি অ্যাডভাইস থাকবে? হ্যাঁ, এখানে আমি একটা প্রথমে গুরুত্বপূর্ণ কথা বলে নিই। যেহেতু সে দাখিল পর্যন্ত মাদ্রাসায় চলে গিয়েছে, পড়ে ফেলেছে, আমি তাকে ইন্টারের পড়ার জন্য কলেজকে কখনো আমি তাকে বলি না। এখানে কেন বলি না? দেখেন, দাখিল পর্যন্ত সে একটা ট্র্যাকে ছিল। ইন্টারমিডিয়েটে ২ বছরের জন্য, ২ বছরও বলবো না, আমি ১.৫ বছর, ১.৫ বছরের জন্য সে ভিন্ন একটা ট্র্যাকে গিয়ে খেই হারিয়ে ফেলে। খেই হারিয়ে ফেলে ফেলার কারণে ওর রেজাল্টটাতে এফেক্ট পড়ে। রেজাল্টটা খুব ভালো থাকে না। আমি সেক্ষেত্রে বলবো যে দাখিল পড়ে কখনো কলেজে না গিয়ে আলিমটাও মাদ্রাসায় শেষ করা। মাদ্রাসায় শেষ করে আপনি দেখেন, আপনি কলেজে গেলেও আলটিমেট গোল হতো আপনার ইউনিভার্সিটি অথবা কলেজ। আপনি মাদ্রাসা থেকে গেলেও আপনার আলটিমেট রেজাল্ট হচ্ছে কি ইউনিভার্সিটি আর কলেজ। আপনি মাদ্রাসা থেকে তো গিয়ে হঠাৎ করে জেনারেল সাবজেক্ট থেকে গিয়ে তো আপনি সায়েন্স নিতে পারবেন না। আপনাকে আর্টসেই ভর্তি হতে হবে। আর্টস পড়ে কলেজে আর্টস পড়ে যেখানে আবেদন করতে পারবে, মাদ্রাসায়ও আলিম পড়ে সে সব জায়গায় আবেদন করতে পারছে। সেক্ষেত্রে আপনি একটা অ্যাডভান্টেজ থেকে বঞ্চিত হবেন যদি কলেজে চলে যান। সেটা হচ্ছে কি, ও মাদ্রাসায় তাকাতে দাখিলে যদি এ প্লাস পেয়ে যায়, সে আলিমও কিন্তু কনফার্ম এ প্লাস পাবে। কিন্তু কলেজে চলে গেলে অনেকে দেখা যায় যে এ প্লাসটা তুলতে পারে না। সেক্ষেত্রে আমি আলিমটা তাকে মাদ্রাসায় করতে বলবো। এরপর আপনি দেখেন, এত ভালো ভালো সাবজেক্টে আপনি যাইতে পারবেন যেদিকে আপনার ক্যারিয়ার গড়া। আপনার যদি আইনজীবী হতে মন চায়, আপনি লটা নেন, ভালো করে পরীক্ষা দেন লতে, আপনি লটাতে ক্যারিয়ার করতে পারবেন। অথবা টিচার হওয়ার জন্য আপনার টিচারের সাবজেক্ট গুলাতে আপনি প্রেফার করবেন, কাজের ক্ষেত্র বেশি যেটা সেটা। এক্ষেত্রে আমি বলবো যে ইউনিভার্সিটিতে আলিম পড়ে চলে যাওয়াটা উচিত, যদি তাকে মাদ্রাসার অর্থাৎ হুজুরের ট্র্যাকটা বের হয়ে ওইদিকে যদি যেতে মন চায়। আর আমি তারপরও বলবো যে ডুয়াল এডমিশন যদি নাও রাখে, তাও একদিকে ঠিক আছে। যদি কেউ মানে কি মাদ্রাসায় ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে ফেলেছে, হয়তো কোনো কারণে ও ইউনিভার্সিটিতে অ্যাডমিশন, কিন্তু ও আবার মাদ্রাসার লাইনটাও ছাড়তে চাচ্ছে না, সেক্ষেত্রে আমি বলবো যে ইউনিভার্সিটিতে পড়লেও ফোকাসটা মাদ্রাসায় থাকুক। ও কোন দিকে ফিউচার করতে চাচ্ছে, ও কি মাদ্রাসা লাইনে করতে চাচ্ছে, নাকি বাংলা লাইনে করতে চাচ্ছে, বা নাকি জেনারেল লাইনে করতে চাচ্ছে? যেদিকে করতে চাইবে ওর ফোকাসটা যেন ওইদিকে বেশি থাকে। যেমন আমার মাদ্রাসার দিকে আমার কেরিয়ার করার আহ খুব বেশি ইয়া ছিল, স্বপ্ন ছিল, যার কারণে আমি ইউনিভার্সিটিতে কম যাইতাম, মাদ্রাসায় বেশি থাকতাম। আরেকটা কথা, সেটা হচ্ছে যে কি, আমি ইউনিভার্সিটিতে গিয়ে একেবারে খারাপ করেছি না, অনেক জায়গায় ভালো করেছি। আমি বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত হওয়া শুরু করেছিলাম, নানানবিধ মানুষের সাথে যুক্ত হওয়া শুরু করেছিলাম। চট্টগ্রাম শহরের বাইরেও ঢাকা, রাজশাহী, বগুড়া, খুলনা বিভিন্ন এলাকার মেধাবী মেধাবী কতগুলো স্টুডেন্টদের সাথে আমি কাজ করার সুযোগ পেয়েছিলাম। আপনারা অনেকে জানেন ইউনিভার্সিটিতে কিছু ডিবেট সংগঠন আছে, তারপর হচ্ছে আবৃত্তির সংগঠন আছে, এরপর কিছু ভলান্টিয়ার সংগঠন আছে, লায়ন্সের মতো সংগঠন, রোটারির মতো সংগঠন, ভলান্টিয়ার অফ বাংলাদেশের মতো সংগঠন, এগুলোর সাথে আমি অ্যাড হয়ে গিয়েছিলাম। তো যার কারণে প্রচুর পরিমাণে পোলাপাইনদের সাথে আমার পরিচয় হয়ে গিয়েছে। এটা একদিক দিয়ে ভালো, মানুষের সাথে কমিউনিটি বিল্ড আপ করাটা একদিক দিয়ে ভালো। এর পাশাপাশি আমি যেহেতু মাদ্রাসা লাইনে থাকবো, আমি ব্যাংকে হওয়ার পরেও, এনএসআই তে হওয়ার পরেও, এমনকি স্কুলে সরকারি চাকরি পাওয়ার পরেও আমি ওইদিকে না থেকে আমার পরিবারের পছন্দ ছিল এবং আমার নিজেরও পছন্দ ছিল যে মাদ্রাসার দিকে আমি ক্যারিয়ার বিল্ড আপ করবো। সে কারণে আমি মাদ্রাসাতে ব্যাক করতে পেরেছি। অর্থাৎ আমি দুইটা ট্র্যাকই ভালো রেখেছিলাম এবং মূল ফোকাসটা ছিল আমি মাদ্রাসা লাইনটা, অর্থাৎ মাদ্রাসার দিকে আমি লেখাপড়া করব বা এই দিক দিয়ে। যদিও বা বাংলা পড়াচ্ছি অনেক জায়গায়, কিন্তু আমার মূল ফোকাসটা হচ্ছে এই আরবিতে একটা কথা আছে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি। আমি যদিও বা বাংলাতে অনেকদিন ছিলাম, কিন্তু আমি আমার ওই স্বপ্নের সাবজেক্টে আল্লাহর রহমতে আল্লাহ আমাকে কবুল করেছেন। আল্লাহ রসুলের নজরে করম হয়েছে, যার কারণে আমি মাদ্রাসায় চলে আসতে পেরেছি। এক্ষেত্রে আমি বলবো যে আহ যে মানে কি ক্যারিয়ার জেনারেল লাইনে করতে চাচ্ছে, সে ইউনিভার্সিটিতে কলেজে অ্যাডমিশন রাখুক, ওইদিকে পড়ুক। আর মাদ্রাসার দিকে রাখতে গেলে সে মাদ্রাসায় রাখবে, এবং যদি অন্য দিকেও থেকে থাকে সে যেন মাদ্রাসাটাকে বেশি ফোকাস করে। আর আমি বলবো যে যদি দুই দিকে আল্লাহর রহমতে ভালো করতে পারে, সে যেকোনো একদিকে ক্যারিয়ার করতে পারবে। কিন্তু আপনি সার্টিফিকেট যেকোনো একটা শো করতে পারবেন, দুইটা তো শো করা যাবে না। যেমন এখন আমি মাদ্রাসার এদিকে আবেদন করেছি, এখন আমি টিচার হয়ে গেছি, ৩০ বছরও শেষ, আমি আর কোথাও আবেদন করতে পারতেছি না। এবার আপনি বলেন তো আমার ইউনিভার্সিটির ডিগ্রিটা এখন কোন কাজে আসতেছে?
আমি কোথাও শো করতে পারবো? হয়তো আমি নামের পিছনে লিখতে পারবো বিএ, এমএ, ছবি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এটা লিখতে পারতেছি। অথবা আমি একটা বিষয় জানি হিসেবে আজকে যে কোনো জায়গায় আমি হেল্প করতে পারতেছি, অথবা নিজেও অ্যাডভান্টেজ পাচ্ছি। শত শত আল্লাহর রহমতে ছাত্রছাত্রীদেরকে বাংলা পড়াচ্ছি, আরবিও পড়াচ্ছি। কিন্তু দেখেন, আমার এখন বাংলা সার্টিফিকেটটা আর কোনো কাজে আসতেছে না, কারণ আমার 30 বছর শেষ, আমি কোথাও আবেদন করতে পারবো না এখন। আর ওইদিকে আমার মানে কি যাওয়ার খুব একটা চান্স নাই বা ইচ্ছাও নাই। তাহলে দেখেন, এক্ষেত্রে যদি যারা অ্যাডমিশন একটা রেখেছে, তারা হয়তো একটু হীনমন্যতায় ভুগতে পারে যে আমি কেন ইউনিভার্সিটিতে গেলাম না। এটা মনে করার কোনো দরকার নেই। আর যারা ইউনিভার্সিটিতে গিয়েছে, তারা মাদ্রাসার লাইনটা থেকে সরে গিয়ে নিজেকে আফসোস করারও দরকার নেই। আপনি ইউনিভার্সিটির দিকেও ক্যারিয়ার করেন। আর যদি চান যে না আমি মাদ্রাসার দিকে করব, তাহলে ফোকাসটা মাদ্রাসাতেও থাকুক। দুনিয়াবি কিছু জানার জন্য বা নিজেকে একটু অ্যাডভান্স রাখার জন্য আপনি ইউনিভার্সিটির ডিগ্রিটাও নিতে পারেন। ওকে, সো আমি আপনার সাথে একটা বিষয় এগ্রি করি, সেটা হচ্ছে আহ, আমার কাছেও মোটামুটি যখন জুনিয়ররা সাজেশন চাইতো যে আমি তো দাখিল শেষ করেছি, এখন আমার কি কলেজে চলে যাওয়া উচিত কিনা, বা আমাদের ইচ্ছা করে কলেজে চলে যেতে, সো আমরা কি চলে যাব কিনা। সো আমি পার্সোনালি আসলে এটাই সাজেস্ট করতাম যে আলিমটা শেষ করে তারপরেই আসলে মাদ্রাসা লাইন থেকে সরা উচিত, কারণ ওই একই কথা যেটা আপনি বললেন যে দাখিল থেকে হঠাৎ করে যখন আপনি আলিমে মানে কলেজে চলে যান, সো কলেজে কিন্তু আসলে ওই এনভায়রনমেন্ট, ওখানকার যে পড়াশোনা বা ওখানকার ওভারঅল যে সিচুয়েশন, ওটা কিন্তু আসলে মানে সাথে সাথে ক্যাচ করা পসিবল হয় না। আর সময়টাও যেহেতু কম, সো এখানে ব্যাপারটা এমন না যে আমি অনেক দীর্ঘ সময় থাকতে থাকতে আসলে ক্যাচ করব। সো আমার মনে হয় সিজিপিএটা আসলে আসলেই ম্যাটার করে ইউনিভার্সিটি লেভেলে, সিজিপিএ বা হচ্ছে জিপিএ প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে। সো এগুলো কিন্তু আসলে ম্যাটার করে। অ্যান্ড আমার মনে হয় মাদ্রাসায় পড়াশোনা করলে এই একটা বেনিফিট থাকে যে আপনি যেহেতু অলরেডি এনভায়রনমেন্টের সাথে ফ্যামিলিয়ার, সো আপনার সিজিপিএটা ভালো থাকে। অ্যান্ড ফিউচারে যখন আপনি কোথাও অ্যাপ্লাই করেন, অ্যান্ড যদি কোথাও আপনার সিজিপিগুলোকে কাউন্ট করা হয়, যেটা সচরাচর করা হয় কিন্তু, সো ওইখানেও কিন্তু একটা আপনি অ্যাডভান্টেজ পান। সো আমার মনে হয় আসলেই আলিম পর্যন্ত অ্যাটলিস্ট মাদ্রাসায় পড়াশোনা করা উচিত। ট্র্যাকটা চেঞ্জ করাটা ভুল ডিসিশন হতে পারে, অনেকের ক্ষেত্রে নাও হতে পারে। সো আরেকটা ব্যাপার আমি অ্যাগ্রি করি, সেটা হচ্ছে ইউনিভার্সিটিতে পড়াশোনা করলে বা মাদ্রাসার যে কমিউনিটি, এটা থেকে একটু বের হওয়া আসলে আমাদের জন্য উচিত। কারণ এই যে ধরেন আপনি বললেন আপনি চিটাগং ইউনিভার্সিটিতে যাওয়ার কারণে অনেকগুলো অর্গানাইজেশনের সাথে আপনি জয়েন করলেন, হ্যাঁ আপনি অনেকগুলো মানুষের সাথে মিশতে পারলেন। সো আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই, সে মাদ্রাসায় পড়াশোনা করুক বা এমনিতে একজন সাধারণ যে কোনো মানুষের আর কি, এই এক্সপ্লোরেশনটা অনেক ইম্পর্টেন্ট। সে যখন অনেকগুলো মানুষের সাথে উঠা বসা করে, অনেকগুলো অর্গানাইজেশনে কাজ করে, তখন তার আস্তে আস্তে তার ব্রেনটা ডেভেলপ হতে থাকে, সে অনেক কিছু দেখে, তার লাইফ অনেক নতুন নতুন আইডিয়াজ আসে, সে অনেক নতুন স্বপ্ন দেখতে পারে। হ্যাঁ, সো আমার মনে হয় এই এক্সপ্লোরেশনটাও ইম্পর্টেন্ট। সো আমি যদি এখন একটু আমাদের মূল টপিকটাকে আরেকটু আমরা যদি ডিসকাস করতে চাই, সেটা হচ্ছে কারিকুলাম। আপনার একটা কথায় আমি একটু আগে শুনছিলাম যে আপনি বলছেন যে ভালো ভালো যারা স্টুডেন্ট মাদ্রাসায় পড়াশোনা করে ম্যাক্সিমাম ওরাই কিন্তু ইউনিভার্সিটিতে চলে যায়, বা ওখানে গিয়ে তারা তাদের বাকি ফোকাসটা দিয়ে দেয়। সো এই জিনিসটা আসলে হওয়ার পেছনে আপনার মানে কোন রিজনটা সবচাইতে বেশি বলে মনে হয়? মানে আপনার কি মনে হয় যে মাদ্রাসা কারিকুলামটাই এখানে সবচাইতে মানে ক্রুশিয়াল রোল প্লে করছে, যে ভালো স্টুডেন্টগুলো অন্য জায়গায় চলে যাচ্ছে বা জেনারেল লাইনে চলে যাচ্ছে? সো এখানে আসলে আমাদের যে কারিকুলাম, মাদ্রাসা কারিকুলাম, এটাই কি সবচাইতে বড় রোল প্লে করছে কিনা, এবং এটার কি নতুনভাবে ডেভেলপ করা উচিত কিনা? হ্যাঁ, এটাতেই আমি আসতাম। এক্ষেত্রে আমি আগে একটা কথা বলি, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অথবা কলেজে যাচ্ছে, ওরা অনেকে এক একজনের এক একটা স্বপ্ন থাকতে পারে। অনেকে ক্যারিয়ারটা ওইদিকেই করবে, ওইরকম একটা ফোকাস থাকে। এক্ষেত্রে আমি মাদ্রাসার সিলেবাসটাকে কোনো দোষ দিব না। মাদ্রাসার সিলেবাসটা এখন যারা পড়াচ্ছে বা যারা একটু ফ্যামিলিয়ার আছে অথবা সদ্য যারা দাখিল আলিম শেষ করেছেন, তারা জানেন এখন মাদ্রাসার সিলেবাসটা অনেকটা সংক্ষিপ্ত করে ফেলেছে। অর্থাৎ আলেম হওয়ার জন্য এগুলা এনাফ না। অর্থাৎ আমরা যেহেতু ছোটবেলা থেকে দাখিল সেকশন পর্যন্ত অনেকগুলা কিতাব পড়েছিলাম, আহ এমনকি মাদ্রাসার মধ্যে আমরা করিমা পড়েছিলাম, তারপর মিয়াত আমেল মনজুম পড়েছিলাম, যে যে কিতাবগুলো পড়েছিলাম সরহে জামি, পাঞ্জেগান, এখন ওইসব কিতাবগুলাকে সংক্ষিপ্ত করে কাওয়াইদুল লুগাতুল আরবিয়া একটা কিতাব করে ফেলেছে। ওইখানে ডিটেইলই নেই। আপনারা যারা নবম দশমের ব্যাকরণ বইটা দেখেছেন, ওইখানে কি সংক্ষিপ্ত একটা ছোট্ট বিষয়কে নিয়ে এসেছেন, অনেকগুলো উদাহরণ দিয়েছেন, অর্থাৎ ডিপনেস এর ব্যাপারটা নাই।
আগে ছোট আমাদের মাদ্রাসাগুলোতে যে এমন ভাবে সাবজেক্ট গুলা সাজানো ছিল, ধাপে ধাপে মিজান, মুনসাহিব, পাঞ্জেগাঞ্জ, তারপর নাহবে মির, তারপর হচ্ছে হেদায়েতুন নাহু, ধাপে ধাপে উপরে উঠতো। এখন ওইরকম সিস্টেমটা নাই। অর্থাৎ আমি সেজন্য বলেছিলাম মাদ্রাসার পাশাপাশি ফুনুনাতের কিতাবগুলা পড়ার জন্য দরসে নেজামিতে ভর্তি হওয়া প্রত্যেকটা মাদ্রাসার জন্য খুব বেশি দরকার আমি মনে করি। আপনি যদি ফুনুনাতের কিতাব সহ একজন ভালো দক্ষ আলেম হতে চান, আপনাকে দরসে নেজামির দিকে আপনাকে অবশ্যই যেতে হবে। এবার যে কথাটা বলি, মাদ্রাসার এডুকেশনটা এখন আলেম বানানোর জন্য সাফিসিয়েন্ট কিনা, আমি বলবো যে একদিক দিয়ে সাফিসিয়েন্ট। ওরা তো বিষয়গুলো তো অনেক গবেষণা করে দিয়েছে, এমন তেমন তো কোনো বিষয় দেয় নাই। অর্থাৎ আপনাকে যে টিচারটা পড়াবে, যে একটা টপিক পড়াচ্ছেন, ওই টপিকের মধ্যে টিচারে আপনাকে বিশদ আলোচনা করবে, বিশদ আলোচনা করবে। তারপর এখন আপনাকে ব্যাপারগুলা বুঝাই দিবে, আপনি বুঝে নিবেন, আলেম হওয়ার জন্য এগুলাই যথেষ্ট ছিল। কিন্তু আমরা বলি যে ওই যে কারিকুলামের মধ্যে একটু সামষ্টিক মূল্যায়ন, আরেকটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন, আরেকটা হচ্ছে আপনার এখন পরীক্ষাটা খুব একটা উঠে গিয়েছে ধরতে গেলে। তো যার কারণে গিয়ে মানে কি স্টুডেন্টদের মধ্যে কম্পিটিশনটা খুব একটা নাই। আগে আমরা অন্তত পরীক্ষার জন্য হলেও কিতাবগুলা পড়তাম, আরবিগুলো মুখস্থ করতাম, বুঝি না বুঝি অন্তত মুখস্থ তো করেছিলাম। আমার এখনো মনে আছে পুরা মিয়াত আমেল মঞ্জুমটা আমাদের কাছে মুখস্থ করাই ফেলেছিল টিচাররা, অথচ এটা পরীক্ষার্থে কোনো কাজে লাগে নাই। পরীক্ষার জন্য না, এগুলা আলেম বানানোর জন্যই আমাদেরকে মুখস্থ করাইছে। তো আমি বলবো যে মাদ্রাসা কারিকুলামটা আসলে টিচাররাও সময় দিলেইও যথেষ্ট না। আমি বলবো যে আপনাকে দরসে নেজামের দিকে অ্যাডমিশন রাখবেন, পাশাপাশি মাদ্রাসাতে অবশ্যই তো আপনার অ্যাডমিশন লাগবে, সার্টিফিকেটও তো লাগবে, আপনাকে এদিকেও তো থাকতে হবে। সেক্ষেত্রে দেখতেছি মাদ্রাসার যে কিতাবগুলো দেয়া আছে ওইগুলো অনেক বিচার বিশ্লেষণ করে দিয়েছেন, কিন্তু স্টুডেন্ট একটা প্রাইমারি লেভেল থেকে এগুলা ক্যাচ করতে পারে না অনেকে। ওদেরকে একেবারে ওই আমাদের দর্শন নেজামিতে যেভাবে শুরু করে একেবারে উর্দু কি নায়া কায়দা থেকে শুরু করে তারপর হচ্ছে একেবারে মিজান, মুনসাহিব, নাহবে মির, পাঞ্জেগাঞ্জ এগুলা দিয়ে যেরকম স্টেজে উঠে ওরকম ওঠার জন্য ওইদিকে মাদ্রাসায় খুব একটা এখন সুযোগটা নাই। মাদ্রাসার আর একটা সাবজেক্ট না, আপনি হয়তো জানলে খবর নিলে জানতে পারবেন, মাদ্রাসায় দাখিল সেকশনে প্রায় 15টা পরীক্ষা দিতে হচ্ছে। সে কিন্তু বাংলা দিচ্ছে, বাংলা বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ছিল, এখন নতুন কারিকুলামে গিয়ে আর একটু চেঞ্জ করে ফেলেছে, এটা অন্যরকম করে ফেলেছে, মাদ্রাসাটাও করে ফেলেছে এবং স্কুলেরটাও করে ফেলেছে। তো মাদ্রাসাটা শিক্ষণকালীন মূল্যায়ন, সামষ্টিক মূল্যায়ন, এখন তো আর আমাদের মতো পাস মার্ক নাই, এ প্লাস নাই, 80-র উপরে পাইতে হবে, এতর উপরে পাইতে হবে। এখন আছে ভাই ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ। মানে কি যে একটু ভালো করেছে তাকে ত্রিভুজ দেয়, যে একটু মিডিয়াম লেভেলের তাকে বৃত্ত দেয়, যার অগ্রগতি প্রয়োজন তাকে চতুর্ভুজ দিচ্ছে। তো এখানে খুব একটা আসলে মূল্যায়ন হচ্ছে বলে আমি মনে করি না। এটা সবার সাথে একসাথে মূল্যায়ন করতে গিয়ে, আর শিক্ষণকালীন যেটা মূল্যায়ন, একটা ক্লাসে 50 জন স্টুডেন্ট আছে, একটা টিচারের ডিউরেশন থাকে সর্বোচ্চ 35 থেকে 40 মিনিট। আপনি দেখেন, আমি এখন একটা আরবি কিতাব পড়াতে গেলাম, 35 থেকে 40 মিনিট 50টা ছেলের কাছ থেকে পড়াশোনা নিয়ে আমি নতুন একটা টপিক ডিটেইলে বোঝাতে গেলে খুব একটা সময় পাওয়া যায় না। এর মাঝে একটা সাবজেক্টের ক্লাস থাকে সর্বোচ্চ কয়দিন, সপ্তাহে 3 দিন, বেশিরভাগে থাকে 2 দিন, সর্বোচ্চ 3 দিন থাকে। গিয়ে সিলেবাসটা কভার করা কখনো সম্ভব হয় না। তো প্রত্যেকটা কিতাবের মধ্যে যেটা মাদ্রাসায় এখন আমি যে সমস্যাটা ফেস করতেছি, দেখা যাচ্ছে যে প্রত্যেকটা কিতাবের কিছু অংশ পড়াইলাম, এরপর আর নেই, এরপর আর নাই, মানে কি আর পড়াতে পারি নাই বা কন্টিনিউ করতে পারি নাই, তারা পরবর্তী ইয়ারে চলে গিয়েল। তো সেক্ষেত্রে আমি বলবো যে তার জন্য সাপোর্টিভ হিসেবে দর্শন এক্সামিটা রাখা উচিত। মাদ্রাসা লাইনটা এখন যদি খুব ভালো করেও পড়ে আলেম হওয়ার জন্য, আমি তাকে পাশাপাশি দর্শন এক্সামিটা রাখতে বলবো। কিন্তু মাদ্রাসাটা, আমি এটা বলছি না যে আলেম হতে পারবে না, আলিয়া লাইনে আলেম হতে পারবে না, আমি এটা বলছি না, অবশ্যই হতে পারবে। কিন্তু তাদেরকে একজন ভালো উস্তাদের শরণাপন্ন হতে হবে, যথেষ্ট একজন ক্লাসের মধ্যে যেগুলা যারা পড়াচ্ছেন ওনারা তো যা দেয়ার তা তো দিচ্ছে, কিন্তু আমি বলতে চাচ্ছি যে ওর যেহেতু ডেস্টিনেশন হচ্ছে আলেম হবে, পাশাপাশি ও সাপোর্টিভ হিসেবে দর্শন নিজামের মধ্যে থাকবে, অথবা কোন উস্তাদের আন্ডারে ফুনুনাতের কিতাবগুলাও পড়বে, পাশাপাশি মাদ্রাসার যে সিলেবাসটা আছে, কাওয়াইদুল লুগাতুল আরবি আছে, আরবি প্রথম পত্র আছে, এগুলাও পড়ে নিবে। ও দুদিকে পড়তে গেলে ওর কোনো সমস্যা হচ্ছে না, বরঞ্চ দেখা যাচ্ছে এদিকের পড়াগুলো এদিকে কাজে লাগতেছে, এদিকের পড়াগুলো এদিকে কাজে লাগতেছে। এখন যদি আপনি মাদ্রাসার সিলেবাসটাও দেখেন, বইগুলা দেখেন,
আপনি দেখতে পারবেন যে বিশাল একটা ব্যাপারটাকে খুব সংক্ষিপ্ত একটা ব্যাপারে নিয়ে আসছে। অর্থাৎ কালেমাত কালাম বিশাল একটা ব্যাপার, অনেকগুলো আলোচনা আছে, কিন্তু এরা 1 পেজ 2 পেজের মধ্যে নিয়ে আসছে, মূল কথাটা এখানে বলে দিয়েছে। এখন টিচারকে কি বলতে হবে? টিচার যখন পড়াচ্ছে তখন টিচার বিভিন্ন কিতাবের রেফারেন্স টানতেছে, অমুক কিতাবে এরকম আছে, অমুক কিতাবে এরকম আছে, হেদায়েতুন নাহুতে এরকম আছে, তারপর কাফিয়াতে এরকম আছে, নাহবে মীরের মধ্যে এরকম আছে, টানতেছে, কিন্তু স্টুডেন্টরা বলতেছে এগুলো কোন ধরনের কিতাব? অনেক স্টুডেন্ট বুঝতেছেই না এগুলো যে কিতাব বা আরবি দ্বিতীয় পত্রের কিতাব, কারণ ওরা তো কাওয়াইদুল লুগাতুল আরবিয়াটা দেখতেছে। আমি পাশাপাশি বলবো যে ওইটার পাশাপাশি আপনি ফুনুনাতের কিতাবগুলো পড়বেন। আর মাদ্রাসার কেরিয়ারে পড়ে, মাদ্রাসা আলিয়া মাদ্রাসায় পড়ে আলেম হতে পারবেন, কিন্তু ভালো আলেম হওয়ার জন্য, দক্ষ আলেম হওয়ার জন্য আপনাকে দর্সে নেজামিতেও থাকতে হবে, কোন শিক্ষকের শরণাপন্ন থাকতে হবে। কেরিয়ার করতে পারবে কিনা মাদ্রাসা লাইনে, আমি বলবো যে কেরিয়ার করার জন্য সবচাইতে বেশি সুযোগ হচ্ছে আমি মাদ্রাসা স্টুডেন্টদের জন্য। আমি একটু আগেই বলেছিলাম আপনাদেরকে, এখন ৫ম গণবিজ্ঞপ্তি চলতেছে শিক্ষক নেয়ার জন্য বিভিন্ন মাদ্রাসায়, স্কুলে, কলেজের মধ্যে। ওইখানে সবচেয়ে বেশি পোস্টকারী হচ্ছে কয়েকটা সাবজেক্ট। সেজন্য যারা ইউনিভার্সিটিতে যায় তাদেরকে আমি বলি যে যেগুলোর কাজের ক্ষেত্র বেশি ওই সাবজেক্ট গুলা বেশি নেওয়ার জন্য। কেউ একজন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিতে চাচ্ছে, আবার কেউ একজন ইংরেজি নিতে চাচ্ছে। দুইটা থেকে কোনটা নিবে? একটা কনফ্লিক্টের মধ্যে থাকে অথবা একটা ডিলেমার মধ্যে থাকে। আমি তাকে বলবো যে ইংরেজিটা নেওয়ার জন্য, কারণ ইংরেজির মধ্যে অনেক কাজের ক্ষেত্র বেশি। পাবলিক এর মধ্যে কাজের ক্ষেত্র আছে কিন্তু অতটা ওয়াইডলি নেই। তো যেমন দেখেন, সারা বাংলাদেশের মধ্যে ইংরেজি, বাংলা, আরবি, মাস্ট আরবি, সহকারী মাওলানা, কৃষি, তারপর আইসিটি, সবচেয়ে বেশি কাজের ক্ষেত্র হচ্ছে এই কয়েকটা সাবজেক্টের মধ্যে। সেখানে সবচেয়ে সৌভাগ্যের বিষয় হচ্ছে মাদ্রাসা স্টুডেন্টদের জন্য আরবি সাবজেক্ট আছে। সহকারী মাওলানা বলেন আর আরবি প্রভাষক বলেন, সারা বাংলাদেশে এখন আরবি প্রভাষক হচ্ছে ২৫০০। সারা বাংলাদেশে প্রায় ৫০০০ সহকারী মাওলানা দরকার, কিন্তু এতগুলো নিবন্ধন পাশ করা ব্যক্তি নেই। তা আমি মাদ্রাসা থেকে যারা ফাজিল কামিল কমপ্লিট করবে ওদেরকে বলবো যে কাজের ক্ষেত্র হিসেবে বিশাল একটা সেক্টর আপনার জন্য অপেক্ষা করছে। সামান্য আপনার সিজিপিএটা ভালো রাখেন, মাদ্রাসায় ফাজিল কামিলে ভালো একটা রেজাল্ট করেন, কিতাবের মধ্যে একটু দক্ষ হন, আর পাশাপাশি চাকরির জন্য অল্প পড়েন। বিসিএস এর জন্য একেবারে এতটা ডিপলি পড়তে হচ্ছে না। আপনি অল্প করে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানটা একটু টাচে রাখেন, ইনশাল্লাহ আপনি খুব ভালো একটা চাকরি হয়ে যাবে। কেরিয়ার খুব ব্রাইটলি আপনি করতে পারবেন ইনশাল্লাহ। যে কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে পাশ করে মানে কি একটা কাজের ক্ষেত্রতে আসতে, মানে কি আপনি দেখেন এখন যারা ম্যাথের লেকচারার হচ্ছে, ম্যাথের অনেক ফাইট করে হচ্ছে, কিন্তু আমি বলবো যে যারা আরবি লেকচারার হচ্ছে অতটা বেশি কম্পিটিশন নেই, কারণ আমার আরবিতে অতগুলো পোলাপাইন টিকতেছে না, ওরা প্রিলিতেই জড়ে যাচ্ছে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিতে ওইখানে জড়ে যাচ্ছে। তো আমি বলবো যে ওই দিকে চাকরির পাশাপাশি যদি আপনি রিটেনটা ফেস করে ভালো জায়গায় আসতে পারেন, ইনশাল্লাহ আপনার খুব ভালো জায়গায় চাকরি হবে। আমি সেক্ষেত্রে বলবো যে মাদ্রাসা, আমি এখন যেটা বুঝতেছি টিচিং প্রফেশন যদি কারো ইচ্ছা থাকে, সেই ক্ষেত্রে আমি বলবো যে ইউনিভার্সিটিটা চেয়ে বেশি মাদ্রাসাটা দিয়ে আপনি বেশি টিচার হতে পারবেন। আবার ইউনিভার্সিটি দিয়ে আপনি অনেক উপরেও যেতে পারেন, আপনি আপনার হয়তো অন্য একটা পছন্দ থাকতে পারে, সেখানেও যেতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, সো আমি পার্সোনালি যেটা বুঝি সেটা হচ্ছে, আমার পার্সোনাল অপিনিয়ন এটা, যে আলেম হওয়ার ব্যাপারে কথা হচ্ছিল। সো আমাদেরকে একজন প্রশ্ন করেছেন আমাদের সদস্য, যে আলেম হওয়ার ব্যাপারে। সো আমি এমনিতে আসলে মনে করি যে আলেম হওয়ার জন্য আসলে একটা ইনস্টিটিউটে পড়াশোনা করা বর্তমানে, বিশেষ করে বাংলাদেশে, এটা আসলে কখনোই এনাফ হতে পারে না। কারণ আমার কাছে মনে হয় একজন আলেম হইতে গেলে আপনাকে অবশ্যই একটা পার্সোনালিটি ডেভেলপ করতে হয়। হ্যাঁ, এবং মানে দুইটা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট হয় এখানে। একটা হচ্ছে আপনার ক্যারেক্টার, আর একটা হচ্ছে নলেজ। সো আমার মনে হয় আমাদের যে কারিকুলাম, যে পড়াশোনা, আপনি শুধুমাত্র এটাতে পড়ে বা শুধুমাত্র ক্লাস করেই যে আপনি আলেম হয়ে যাবেন বা আপনার এনাফ নলেজ গেইন হয়ে যাবে, আপনি পরবর্তীতে নিজেকে একজন আলেম হিসেবে পরিচয় দিতে পারবেন, এটা কিন্তু আসলে ট্রু না। কেন? কারণ আমার কাছে মনে হয় যে আলেম হইতে হলেই আসলে আমাদেরকে একটা সেলফ কি লাগবে, আমাদেরকে নিজেদের থেকে
ট্রাই করতে হবে যে আমরা কিভাবে নলেজ গ্যাদার করতে পারি। যেভাবে হুজুর বললেন যে দর্শে নেজামিতে আমাদেরকে অ্যাডমিশন নেওয়া উচিত। সো এটা কিন্তু একটা আসলে সেলফ ইনিশিয়েটিভ। হ্যাঁ, আপনি ব্যাপারটা এমন না যে আপনাকে কেউ ফোর্স করছে বা আপনাকে এটা পড়তেই হবে এরকম না। আপনি নিজে থেকে চিন্তা করলেন যে না আমি একজন আলেম হতে চাই, তাহলে আমি যদি আলেম হতে চাই আমার কোন কোন কিতাবগুলো পড়া উচিত। হ্যাঁ, সো আপনি সেই কিতাবগুলো পড়ার জন্য কোথায় পড়ানো হয় সেটা আপনি খুঁজে বের করে সেখানে যাচ্ছেন পড়াশোনা করার জন্য। সো এভাবে আপনাকে সেলফ ইনিশিয়েটিভ নিতে হবে, নিজেকেই নিজে ইনিশিয়েটিভ নিতে হবে যে আমি আলেম হতে চাই, সো আমার কোথাও গিয়ে পড়াশোনা করা উচিত আলাদাভাবে মাদ্রাসার পাশাপাশি। আর একই সাথে আরেকটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের গেস্টও বললেন, সেটা হচ্ছে একজন আলেমের শরণাপন্ন হওয়া। সো বেসিক্যালি কোনো একজন যোগ্য আলেমের সাথে নিজেকে রাখতে পারাটা বা তাদের সাথে সবসময় আহ, আহ, থাকতে পারাটা আমার মনে হয় নলেজ গ্যাদার করার জন্য এবং ক্যারেক্টার ডেভেলপমেন্টের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড আমি পার্সোনালি এই মাদ্রাসা কমিউনিটিতে যেটা সবচাইতে বড় প্রবলেম দেখি এখন, সেটা হচ্ছে যে মাদ্রাসার স্টুডেন্টরা দেখা যায় কোনো না কোনো কারণে বা অনেকগুলো কারণে নিজেদেরকে আসলে ওইভাবে স্টাবলিশ করতে পারে না। দেখা যায় তারা মাদ্রাসার লাইনেও খুব ভালোভাবে নিজেদেরকে তৈরি করতে পারেনি, আবার জেনারেল লাইনেও নিজেদেরকে তৈরি করতে পারেনি। তো তখন তাদের কাছে একটা অপশন থাকে, সেটা হচ্ছে কি, যে একটা হুজুর হওয়ার বেশ ধরা, বা হ্যাঁ আমি একটা বেশভূষা নিলাম, এখন আমি হয়তো বা ওয়াজের ময়দানে নেমে যাব, বা হচ্ছে আমি কোনো ছোটোখাটো একটা মাদ্রাসায় পড়াশোনা করাবো, নিজেকে একজন আলেম হিসেবে পরিচয় দিব। সো এটার কারণে হয় কি, যে আমাদের ওই যে হয় না বিভিন্ন ওয়াজ মাহফিলে মানুষ বক্তারা যা খুশি তা বলে ফেলে। সো এই ধরনের বক্তা তৈরি হচ্ছে, আলেম আসলে অনেক কমে যাচ্ছে। সো আমার মনে হয় এজন্যেই সত্যিকারের আলেম হওয়ার জন্য আপনার মানে পড়াশোনা করাটা এবং ক্যারেক্টার ডেভেলপমেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি এই দুইটা জিনিস আপনার মধ্যে না হয়, সেক্ষেত্রে আমি পার্সোনালি সাজেস্ট করব আপনার আসলে আলেম হওয়ার দরকার নাই। কারণ এটা একটা রেসপন্সিবিলিটি। আমি মনে করি যে একজন ডাক্তার হওয়ার জন্য বা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য একটা স্টুডেন্টকে যেভাবে অধ্যবসায় করতে হয়, যেভাবে তাকে রাত দিন হার্ড ওয়ার্ক করে পড়াশোনা করতে হয়, আলেম হওয়ার জন্য কিন্তু আসলে এইভাবে পড়াশোনা করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং শুধুমাত্র পড়াশোনা করলেই কিন্তু হচ্ছে না, আপনি ডাক্তারিতে আপনি পড়াশোনা করলে হচ্ছে, বাট এখানে আপনার চরিত্রে মানে চরিত্রটাকে ডেভেলপ করা, আপনার চারিত্রিক গঠনটা আরো উন্নত করা, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এন্ড এটা কিন্তু সবচাইতে বেশি কঠিন কাজ, নিজেকে চেঞ্জ করা বা নিজেকে একজন পরিশুদ্ধ মানুষ হিসেবে তৈরি করা। সো এটা যদি আসলে আমরা করতে না পারি, তাহলে আমার মনে হয় না আমাদের আসলে আলেম হওয়া উচিত বা এই ফিল্ডে আসা উচিত। So, যেদিন আমি নলেজটা প্রপারলি গ্যাদার করতে পারবো এবং নিজেকে একজন মার্জিত এবং একটা মাদ্রাসা স্টুডেন্ট হওয়ার জন্য বা একজন আলেম হওয়ার জন্য যেসব চারিত্রিক গুণাবলী বা পরিশুদ্ধতা প্রয়োজন, এগুলো যদি আমরা আমাদের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আই থিঙ্ক আমার মনে হয় আমাদের এই মাদ্রাসা এডুকেশন বা মাদ্রাসায় পড়াশোনাটা সবচেয়ে বেশি সার্থক হবে। ওকে, সো আমরা আমাদের মোটামুটি প্রোগ্রাম একদমই শেষের পর্যায়ে। আমরা অলরেডি একটা কোয়েশ্চেন নিয়েছি। সো আমাদেরকে একজন প্রশ্ন করেছে নাসির উদ্দিন আজাদ নামে। ভাইয়ার প্রশ্ন হচ্ছে, ফাজিলের পাশাপাশি অন্য মাদ্রাসায় অনার্স করলে ব্যাপারটা কেমন হয় লাইফের জন্য? সো আমার মনে হয় এই ব্যাপারটা নিয়ে আমরা অলরেডি অনেকক্ষণ ধরে আলোচনা করেছি যে ফাজিলের পাশাপাশি যদি আমরা আসলে অনার্স করি তাহলে ব্যাপারটা আমাদের জন্য কেমন হয়। তারপরও নাসির উদ্দিন আজাদ ভাইয়ের জন্য যদি হুজুর আপনি একটু সংক্ষেপে 2 মিনিট ওনার জন্য যদি ব্যাপারটা একটু এক্সপ্লেইন করেন। আচ্ছা, ওই আমাদের সম্মানিত যিনি প্রশ্নটা করেছে তার উদ্দেশ্যে আমি একটা কথা বলি। ফাজিলেও যা পড়ানো হয় আপনাকে অনার্সে মাস্টার্সে তাও পড়ানো হচ্ছে। অর্থাৎ ফাজিল কামিলে যে আপনি যা পড়বেন, সিয়াসিত্তার কিতাবগুলো পড়বেন, কয়েকটা তফসিরের কিতাব পড়বেন, তারপর আরবি দ্বিতীয় ফান্ডামেন্টালের জন্য কতগুলো কিতাব পড়বেন, আকিদাতান কতগুলো কিতাব পড়বেন, দুই দিকেই সেম। তবে দুই দিকে থাকলে আমার মনে হচ্ছে যে ওর কাজের ক্ষেত্রও একটা, যে সেক্ষেত্রে আমি প্রথম যেটা বলবো যে রাখতে পারলাম ভালো। আপনি দুইটা মাদ্রাসা থেকে সার্টিফিকেটও পাইলেন, আর আপনি দুই দিকের টিচারের সাথে আপনি শরণাপন্ন পাইলেন। আপনি হয়তো এই মাদ্রাসায় কয়েকজন টিচারকে আপনার ভালো লাগে, অথবা অন্য মাদ্রাসায় অন্য টিচার গুলোকে ভালো লাগে, আপনি উভয়ের সান্নিধ্য পাইলেন। পাশাপাশি দুই দিকের সিলেবাস সম্পর্কে আপনার বেশ একটা আইডিয়া হলো। কিন্তু আমি যদি বলি কাজের ক্ষেত্রের মধ্যে প্রায় সেম ট্র্যাক। আপনি যে মানে কি মাদ্রাসায় অনার্স মাস্টার্স করেছে, সে যে লাইনে আসবে, ফাজিল কামিল যে করেছে সে ওই একই লাইনে আসবে। হয়তো একটু ভিন্ন থাকতে পারে, সামান্য ভিন্ন থাকতে পারে। মনে করেন ও হাদিস নিয়ে অনার্স করলো, সেক্ষেত্রে ওর দুইটা অপশন থাকতে পারে, একটা আরবি প্রভাষকের দিকেও যেতে পারবে, আর এটা হচ্ছে হাদিস প্রভাষকের দিকেও যেতে পারবে। তখন একটু কাজের ক্ষেত্রটা বেড়ে যায় আর কি। এছাড়া আমি যদি বলি মানে কি অনেকটা কিতাবও সেম, অ্যালমটাও সেম।
যদি পারেন দুই দিকে রাখেন, আর যদি আপনার মনে হয় যে না আপনি একদিকে রেখে ভালো করে স্টাডি করবো, সেক্ষেত্রে আমি আপনাকে ওয়েলকাম জানাবো। ওকে, সো আমার মনে হয় নাসির উদ্দিন আজাদ ভাই, আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। পরবর্তীতে আপনি যদি আমাদের লাইফটা আবার শুরু থেকে দেখেন, তাহলে আমরা এই ব্যাপারে অলরেডি অনেকক্ষণ ধরে আলোচনা করেছি। সো আপনি সেই আলোচনাগুলো শুনলে হয়তো বা আরও অনেক ভালোভাবে ক্ল্যারিটি পাবেন এই ব্যাপারে। সো আমি প্রোগ্রামটা অলমোস্ট শেষের দিকে, হুজুর আমি জাস্ট আপনাকে আর একটা দুইটাই প্রশ্ন করতে চাই, অ্যান্ড খুব সংক্ষেপে আমরা এই প্রশ্নগুলো শেষ করব। যেহেতু আপনি একজন শিক্ষক, সো আমি পার্সোনালি একটা প্রবলেম অনেক বেশি ফেস করেছি এই পুরো আমার মাদ্রাসায় পড়াশোনাতে। বাই দ্য ওয়ে, আমি অডিয়েন্সের জন্য বলি যে আমার পড়াশোনাও সম্পূর্ণ মাদ্রাসায়। আমি দাখিল আলিম দিয়েছি, আর দাখিল আলিম দেওয়ার পর আমি এখন বর্তমানে ফাজিল করছি। সো ফাজিলও আমার অলমোস্ট শেষ। অ্যান্ড আমি ফাজিলের পাশাপাশি হচ্ছে আমি অনার্স করছি প্রিমিয়ার ইউনিভার্সিটি চিটাগংয়ে। সো আমি ইউনিভার্সিটিতেও পড়াশোনা করছি, মাদ্রাসায় পড়াশোনা করলাম। সো আমি একটা প্রবলেম দেখলাম যে মাদ্রাসার টিচার যারা, হ্যাঁ সবাই না অবশ্যই, আমি পার্সোনালি আমি আমার লাইফে যতগুলো টিচার পেয়েছি আলহামদুলিল্লাহ, ইনক্লুডিং আপনি সহ। সো আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট টিচার হচ্ছেন আসলে আপনি। সো আমি যখন ফার্স্ট আপনার ক্লাসগুলো করি, আমার কাছে মানে আমি টোটালি আমার কাছে ডিফারেন্ট লাগলো আর কি, যে আমি এত বছর মাদ্রাসায় পড়াশোনা করে আমি এরকম টিচার বা এভাবে সবার সাথে মেশার মতো এরকম কুল টিচার যেটা বলে আর কি। সো ওরকম কুল টিচার আসলে আপনাকে হয়তো বা আমি ফার্স্ট পেয়েছিলাম। সো দ্য কোয়েশ্চেন ইজ যে অনেক সময় দেখা যায় মাদ্রাসার শিক্ষকরা, অনেক শিক্ষকরা স্টুডেন্টদেরকে অনেক সময় আসলে তাচ্ছিল্য করেন, হ্যাঁ, বা ওদেরকে আসলে প্রপারলি রেসপেক্টটা করে না। হ্যাঁ, এবং আমি নিজেও অনেক সময় জিনিসটা পার্সোনালি দেখেছি যে টিচাররা দেখা যায় অনেক সময় টিচারদেরকে সবার সামনে বা ব্যক্তিগতভাবে অনেক সময় অনেক পার্সোনাল অ্যাটাক করে, বা তাদের যে সেলফ রেসপেক্ট সেটাতে অনেক সময় আঘাত করে। সো এই জায়গাতে যারা অলরেডি শিক্ষক আছেন এবং যারা শিক্ষক হতে চান সামনে, তাদের জন্য আসলে আপনার কি অ্যাডভাইস থাকবে যে শিক্ষকদের আসলে কেমন হওয়া উচিত, স্পেশালি তাদের স্টুডেন্টদের জন্য? না, সময় এখন অনেক পরিবর্তন হয়েছে। সেক্ষেত্রে আমি বলবো যে এখন যারা টিচার হচ্ছে অনেকটা আল্লাহর রহমতে ব্রড মাইন্ডেড। আগে টিচারদেরকে আমি ন্যারো মাইন্ডেড বলবো না, তারা আমাদের উপর একটু বেশি কর্তৃত্ব করাতে গিয়ে হয়তো আমাদের পার্সোনাল লাইফেও ইন্টারফেয়ার করতো, আমাদেরকে একটু বেশি আহ শাসনের মধ্যে রাখতো। আমি ওনাদেরকে কোনোভাবে দোষ দিচ্ছি না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটা একটু আমি আপনার সাথে একমত যে শুধু মাদ্রাসায় পড়ার কারণে অনেকে দেখি, সবাই না কিন্তু অনেকে ওদের মাইন্ডটা অনেক ন্যারো করে রাখে। ওরা অন্যদেরকে খুব একটা দেখতে পারে না, অন্য সেক্টরকে বললেই নাক সিটকায়। এবং আসলে অনেক কিছুতে না জানার কারণে ও জানার বান ধরে অনেক কিছু বলতে চায়। এই জিনিসটা একটা খারাপ। আরেকটা হচ্ছে যে এখন যারা মাদ্রাসা থেকে বের হচ্ছে আল্লাহর রহমতে যথেষ্ট মানে কি ভালো, এবং যথেষ্ট কিতাবি নিয়েও বের হচ্ছে। ওরা অনেক পোলাইট এবং সবার সাথে মিশার। আমার ক্ষেত্রে আমি যদি বলি, ইউনিভার্সিটির এডুকেশনটা আমাকে একটু কাজে দিয়েছেন। আমি সবার সাথে মোটামুটি ভাবে মিশতে পারি। আমি ছোটবেলা থেকে মানুষের সাথে মিশতাম, আমি যেখানে যাই সেখানে মানুষকে মিশি। আমি এখনো পর্যন্ত জুনিয়র হোক সিনিয়র হোক, আমি আজকেও আমি ক্লাসে গিয়েছিলাম, অষ্টম শ্রেণী খালি দেখছি, আমি ঢুকে গিয়েছিলাম। আমার কথা হচ্ছে যে আমি 10 মিনিট যদি ওদের সাথে কথা বলি, ওরা আমার সাথে একটা কমিউনিটি বিল্ড আপ করলো, ওরা আমাকে চিনলো, আমাকে অ্যাজ এ টিচার হিসেবে অন্য একটা জায়গায় আমাকে রেসপেক্ট করতেছে। আমি ওই জিনিসটা চাই। তো আমি চাই যে এখন আল্লাহর রহমতে অনেক চেঞ্জ হয়ে গেছে, মানুষটা মানে কি ডিসরেসপেক্টটা খুব একটা করে না এখন। আমি অনেককে দেখেছি মার্শাল্লাহ, আহ একটা সলিউশনের জন্য গেলে যথেষ্ট একটা ভালো সলিউশন দেয়। আমি হালিশ তৈবিয়া মাদ্রাসায় যে আমার সম্মানিত কলিগরা ছিলেন, ওনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, ওনাদের কাছে আমি কিছু পার্সোনাল লাইফ শেয়ার করতাম, তার ক্যারিয়ার নিয়ে প্রশ্ন করতাম। ওনারা আমাকে খুব সুন্দর গাইডলাইন দিতেন। আমার এখনো মনে আছে, সগির হুজুর, হাসনাত হুজুর, মোশাররফ ভাই, ওনারা আমাকে যথেষ্ট একটা ভালো একটা মানে কি গাইডলাইন দিতেন। যেমন আমি মাদ্রাসার প্রতি উদ্বুদ্ধ হওয়ার পিছনে আরেকটা কারণ হচ্ছে আবুল হাসনাত হুজুর। উনি আমাকে বলতো যে আমির, আমি তোমাকে বাংলা প্রভাষকের চেয়ে আরবি প্রভাষক হিসেবে বেশি দেখতে চাচ্ছি। আল্লাহ পাক হয়তো ওনার কথাটাও কবুল করে নিয়েছেন, আর আমার একটা ইচ্ছা ছিল। তা আমি বলবো যে সবাই ডিসরেসপেক্ট করে না, অনেকে না জানার কারণে হয়তো ইয়া করে। আমি বেশিরভাগই দেখি যে আগের
টিচার গুলা একটু আমাদের উপর বেশি কর্তৃত্ব রাখতো, আমাদেরকে একটু বেশি মানে কি প্রহার করতো কিতাবে পড়ার জন্য, যার কারণে কি আমাদের ছোটখাটো ব্যাপারে এটাতে নিয়েও অনেক কষ্ট করে। এখন আমি মাদ্রাসাতে যাই, অনেক ছেলেদেরকে সাইকেল চালাইয়া যাইতে দেখি, আমি কাউকে নামতে দিই না। কিন্তু আমার এমনও মনে আছে, আমার মাদ্রাসার টিচার একটাকে দেখে নামতে পারি না, আমার বাজারের পিছনে থলে ছিল, আমি বাজারে তলে ছিল, আমি নামতে পারি নাই। পরের দিন মাদ্রাসায় গিয়ে এলো পাতারি মাইরে ভাই আমারে। আচ্ছা, আর ওই টিচারটাকে, সেম টিচারটাকে ১ বছর খানেক পর আবার দেখছিলাম। এবার নামতে গিয়ে আমি পুরা বাজারের তলে শুদ্ধ ফেলে দিয়ে পুরা রাস্তায় তরি তরকারি সবগুলো পড়ে গিয়েছে। ওই টিচারটা একটু অনুশোচনা পর্যন্ত জানালো না। তো আমি জিনিসটা দেখলাম যে আমি এখন এতগুলো স্টুডেন্টদের পাশ দিয়ে যাচ্ছি, ওদের কাউকে আমি সাইকেল নামতে নামতে বলি না, এমনি আদবের সাথে ওরা প্রত্যেকে ব্রেকটা করে আমাকে সালামটা দিচ্ছে। আমি বলি যে এটাই এনাফ, ঠিক আছে। তো এখন আমার মানসিকতাতে যেরকম পরিবর্তন হয়েছে, অন্যান্য টিচারের মানসিকতাতে পরিবর্তন হয়েছে। আর এখন আগের মতো ওরকম খুব একটা নাই, আল্লাহর রহমতে মাদ্রাসায় পরিবর্তন হচ্ছে, সবাই খুব বেশি আপডেট হচ্ছে। কিন্তু একসময় আমি বলতাম যে মাদ্রাসার পাশাপাশি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন রাখা উচিত। সে আউট নলেজ সম্পর্কে অনেক জানতে পারবে, দুনিয়াতে কি হচ্ছে না হচ্ছে অনেক কিছুর সাথে সে ইনভলভ হতে পারবে, বুঝতে পারবে। অনেকগুলা মেধার সাথে সে যখন কমিউনিকেশন করে, সে অটোমেটিক্যালি তার মাঝে একটা ভালো লিডারশিপ গ্রো করতে পারে, সে একটা ভালো কমিউনিটি বিল্ড আপ করতে পারে, তার মাঝে একটা নেতৃত্ব দেওয়ার গুণ চলে আসে। আজকে আমি যেখানে সেখানে একটু কথা বলতে পারতেছি, সেটা আল্লাহর রহমত। আর পাশাপাশি হচ্ছে আমি প্রচুর পরিমাণে মানুষের সামনে কথা বলতে বলতে এখন আমার এটা অভ্যস্ত হয়ে গেছে আর কি। আমি এই বছর সম্প্রতি একটা বিসিএস এর অ্যাডমিশন কোচিং আমি ক্লাস নিয়েছিলাম চকবাজারের মধ্যে। ওইখানে প্রায় অনেকগুলা টিচার, অনেকগুলো স্টুডেন্ট আমার চেয়ে বড়, কিন্তু এদের সাথে আমি কথা বলতে প্রায় প্রত্যেকে হচ্ছে ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। ওদের সামনে ক্লাস নিতে আমি কখনো ইতস্ত বোধ করছি না, কারণ আমার ওইটা চলে আসছে। তা আমার মনে হচ্ছে আল্লাহর মতে এখন মাদ্রাসায় এটা চলে আসছে, সবাই খুব বেশি ভালো ইয়া হয়ে যায়। আর একটা কথা আছে, যারা লেখাপড়া করে তারা একটু বিনয়ী হয়ে যায়। আমি দেখতাম যে আমাদের মাদ্রাসায় এবং ইউনিভার্সিটিতে যারা একটু ভালো কিতাব বুঝে, যারা ভালো পড়াইতে পারে, ওনারা অনেক পোলাইট, ওনারা স্টুডেন্টদের সাথে খুব ভালো মিশতে পারে। ওকে, সো আমি যেটা বুঝতে পারলাম আপনার এই কনভারসেশন থেকে, সেটা হচ্ছে আহ, এখন অনেকটা পরিবর্তন চলে আসছে অলরেডি। মাদ্রাসা স্টুডেন্টরা বা যারা মাদ্রাসা শিক্ষক, তারাও অনেকটা আসলে পোলাইট হয়ে আসছে। সো আমার মনে হয় একজন শিক্ষকের আসলে মানে উচিত এটাই, যে তার স্টুডেন্টরা কিভাবে নিজেদেরকে তৈরি করবে, মানুষ হিসেবে কিভাবে নিজেদেরকে তৈরি করবে, এটা কিন্তু আসলে তাদের নিজেদের ক্যারেক্টার থেকেই তারা শেখায়, স্টুডেন্টরা শেখায়। সো একজন শিক্ষক, সে যদি নিজেই নম্র হয়, সে যদি স্টুডেন্টদেরকে সম্মান করে, সে খুব সহজেই তার স্টুডেন্টদের কাছ থেকে শিক্ষক হিসেবে একজন একজন শিক্ষক হিসেবে সে সম্মানটা পাবে। এবং তার স্টুডেন্টরাও কিন্তু তার কাছ থেকে এটা শিখবে যে কিভাবে আসলে মানুষের সাথে মিশতে হয়, কিভাবে সবাইকে সম্মান করতে হয়। সো কিছু কিছু এরকম শিক্ষক আছেন যারা হয়তো বা ওইভাবে ট্রেন্ড না, দেখা যায় তারা আসলে এই ব্যাপারগুলো অনেক সময় মিস করে যায়, যে কিভাবে আসলে স্টুডেন্টদের সাথে কথা বলতে হবে, ডিল করতে হবে। কারণ আমি নিজে পার্সোনালি যেটা দেখেছি, যে আমি যেসব প্রতিষ্ঠানে পড়ালেখা করি বা আমি হালিশহর তেবিয়াতে পড়াশোনা করেছি, সেখানকার শিক্ষকেরা কিন্তু আসলে আমাদের লাইফে এমনভাবে কানেক্টেড বা এমনভাবে কন্ট্রিবিউট করে, যে আমাদের অনেক সময় মনে হয় এরাই আমাদের অভিভাবক। হ্যাঁ, এবং আমাদের সাথে তারা যেভাবে মেলামেশা করেন, যেভাবে আমাদের সবকিছু দেখেন। সো আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষকের আসলে এমনই হওয়া উচিত, স্টুডেন্টদেরকে সম্মান করা, এদের সাথে থাকা, এদের সাথে মেলামেশা করা, হ্যাঁ, এদেরকে সম্মানটা, যোগ্য সম্মানটা দেওয়া। সো এটা একটা। আরেকটা যেটা আপনি বললেন যে বিভিন্ন ইউনিভার্সিটিতে গেলে বা অন্য জায়গায় পড়াশোনা করলে একটা কনফিডেন্স গ্রো হয়। সো আমার আজকের এই লাইভের মধ্যে এটাও একটা আসলে রিমার্কস থাকবে আমার যারা অডিয়েন্স আজকে এখানে আছেন তাদের জন্য। সেটা হচ্ছে মাদ্রাসা স্টুডেন্টরা সবসময় মাদ্রাসা গণ্ডিতে থাকার কারণে তাদের কনফিডেন্সটা আসলে অনেক সময় তারা হারিয়ে ফেলে। সো তখন যেটা হয় যে তারা যখন জেনারেল লাইনের কোনো কমিউনিটিতে কোনো প্রোগ্রামে যখন যায়, তারা নিজেদেরকে আসলে অনেক অনেক ছোট মনে করে বা অনেক লো ফিল করে, ঠিক আছে। বাট ব্যাপারটা কিন্তু আসলে এমন না। সো এখানে প্রবলেমটা হয় যে আমরা নিজেদেরকে প্রেজেন্ট করতে পারি না, বা আমরা ওই সাহসটা পাই না, ওই কনফিডেন্সটা পাই না। যেটা আমাদের হুজুর আজকে বললেন, যে উনিও এখন দেখা যায় সিনিয়রদের সাথে যখন কথা বলে, উনি খুব কনফিডেন্সের সাথে কথা বলে, কোনো প্রবলেম হয় না। সো এই সেম জিনিসটা আপনারাও কিন্তু আসলে
করতে পারবেন। বাট এটার জন্য আপনাদেরকে একটু এক্সপ্লোর করতে হবে, একটু মাদ্রাসা গণ্ডি থেকে বের হয়ে আপনাদেরকে দুনিয়াটা দেখতে হবে, মানুষের সাথে মিশতে হবে, বিভিন্ন জায়গায় নিজেদেরকে যুক্ত করতে হবে। তখনই আসলে এই কনফিডেন্সটা গ্রো হয়ে আসবে ইনশাল্লাহ। সো আমাদের এই আজকের প্রোগ্রামটা এখানেই শেষ। আমরা এই মুহূর্তে আর কোনো আমাদের প্রশ্নও বাকি নেই। সো আমি আমার দিক থেকে এটা বলবো, ধন্যবাদ হুজুর আমাদেরকে আজকে এত দীর্ঘ সময় দেওয়ার জন্য। অলমোস্ট 1.5 ঘন্টা আপনাদেরকে সময় দিয়েছেন, এবং আপনার লাইফ স্টোরি থেকে আমরা অনেক কিছু শিখেছি, এবং স্পেশালি মাদ্রাসা শিক্ষায় আসলে পড়াশোনা করার বেনিফিটটা কি, বা এটা করে আসলে কি করা যায় বা কি করা যেতে পারে, এই ব্যাপারে আমি নিজেও অনেক ধারণা পেয়েছি, এবং আমার মনে হয় অডিয়েন্সও খুব যথেষ্ট ভালো ধারণা পেয়েছেন যে এই পড়াশোনাটা আসলে কি কাজে লাগবে। সো ধন্যবাদ আপনার এক্সপিরিয়েন্সগুলো আমাদেরকে শেয়ার করার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। সো আপনার দিক থেকে যদি আমাদের আজকে অডিয়েন্সের উদ্দেশ্যে কোনো ক্লোজিং রিমার্কস থাকে, আপনার শেষ বক্তব্যটা যদি আমাদেরকে দেন। হ্যাঁ, তোমাকেও ধন্যবাদ রিফাত, সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। যারা আমাদের সাথে ছিল সবাইকে আমি আরেকবার মোবারকবাদ জানাবো। ফাইনাল একটা মেসেজ থাকবে, কখনো মানে কি অনুশোচনায় ভুগবেন না। যে সাবজেক্টটা পড়তেছেন, যেখানেই লেখাপড়া করতেছেন, ভালো করে পড়েন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার সহায় হলে আল্লাহ আপনার স্বপ্নের চেয়ে আপনাকে বড় করে দিবে। আর মাদ্রাসার স্টুডেন্টদের জন্য বলবো, আপনারা আহ, যে লাইনে আছেন, মাদ্রাসা লাইনে আছেন, ইনশাল্লাহ খুব ব্রাইট ফিউচার আপনাদের জন্য অপেক্ষা করছে। আমি যেটা বলেছিলাম, লেখাপড়া করবেন, কিতাবের প্রতি দখলটা রাখবেন। যদি পারেন ইউনিভার্সিটির দিকে গেলে ওইখানে পড়লে একটু নিজেকে একটু বিল্ড আপ করা যায়, অর্থাৎ সবার সাথে মিশা যায়। একটা সাবজেক্টে পড়তেছেন, অনেকের সাথে পরিচয়। আমার এখন আল্লাহর রহমতে আপনি যে কোনো জায়গায় গেলে ইউনিভার্সিটির পারপাসে আমার সাথে অনেকের পরিচিত হয়ে যায়। এমন এমনকি প্রথম আলো পত্রিকা থেকে শুরু করে অনেক বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্টরা জায়গায় চাকরি করতেছে। ওইখানে গেলে আমি একটা ফেভার পাই। কিছুদিন আগে আমি একটা ট্রেনিং এর কথা বলি। ট্রেনিং এর মধ্যে আমি ক্লাস করতেছিলাম, তারপর আমি একটা ডেমো ক্লাস দিয়েছিলাম। ওইখানে যিনি ছিলেন আজাদ বুলবুল, উনি আমাদের মাধ্যমিক অফিসার, আমাদের চট্টগ্রাম মাধ্যমিক মাউসির মধ্যে উনি একজন অফিসারের পদে আছেন। উনি আমাকে জিজ্ঞেস করলেন যে হুজুর আপনাকে আমি আগে কোথাও দেখেছি। আমি বললাম যে স্যার আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলাতে পড়েছিলাম। তখন উনি বললো যে তুমি মনে হয় বাংলা সম্মিলন একটা অনুষ্ঠানের মধ্যে আমি তোমাকে দেখেছিলাম, তুমি পাঞ্জাবি পড়েছিলে। হ্যাঁ, আমি বললাম যে ওই। তখন স্যার আমাকে একটু যেভাবে মার্ক করে নিল, আমার ব্যাপারটা খুব বেশি ভালো লেগেছে। এই কমিউনিটিটা আমি বিল্ড আপ করতে পারতাম না যদি ইউনিভার্সিটির দিকে না যেতাম। সেক্ষেত্রে আমাকে বলবো যে আমার জন্য মাদ্রাসাটা সবচেয়ে বড় আশীর্বাদ ছিল। পাশাপাশি ইউনিভার্সিটিও আমার জন্য অনেক বেশি ফেভারিট ছিল। আর আমার যে সব সম্মানিত টিচাররা ছিলেন তারা অনেক পরিশ্রম করেছেন, অনেক ভালো ছিলেন। আল্লাহ রহমতে আল্লাহ পাক যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে আল্লাহ নাজাত দান করুক এবং জান্নাত দান করুক, এবং যারা বেঁচে আছেন তাদেরকে হায়াত তাইয়্যিবা নসিব করুক। জামিয়া হোক, সেটা নানুপুর গাউসিয়া মাদ্রাসা হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হোক, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান হোক, যে যেখান থেকে পড়তেছেন আদব কায়দাটা যথেষ্ট ভালো রেখে ইনশাল্লাহ আপনি চালান, নির্দিষ্ট একটা ট্র্যাকের মধ্যে থাকেন। আল্লাহ পাক আপনাকে কোথা থেকে কোথায় নিয়ে যাবে সেটা আপনি কল্পনা করতে পারবেন না। আর বিশেষ করে আমি বলবো যে চাকরির বাজারটা আপনাদের জন্য অনেক বেশি ব্রাইট। কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য অনেকগুলা রাস্তা আছে, কিন্তু মাদ্রাসা স্টুডেন্টদের জন্য যে রাস্তাগুলা, এখানে আর কেউ আসতে পারতেছে না। আপনি দেখেন এখানে কলেজের কোনো পোলাপাইন এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। আপনি যদি দাখিলের পর যদি ইন্টারের কলেজে চলে যান, আপনি কিন্তু ফাজিলে আর এডমিশন নিতে পারবেন না। কিন্তু আপনি যদি আলিম করে যান, আপনি ফাজিল অ্যাডমিশন নিতে পারতেছেন, ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারতেছেন। সেক্ষেত্রে যে একটা কথা বললাম, আপনি মাদ্রাসার ট্র্যাকের মধ্যে থাকলে আপনার জন্য যে চাকরিগুলো আছে সেগুলো আপনার জন্যই অপেক্ষা করছে। অনেক ভালো ভালো মাদ্রাসায় আপনি অ্যারাবিক লেকচারার হিসেবে ঢুকতে পারবেন ইনশাল্লাহ। দেখা যাবে যে 8 বছর পর, 10 বছর পর, 12 বছর পর আপনি কোনো মাদ্রাসার শাইখুল হাদিস, মুফতি, মুফাসসির, তারপর হচ্ছে আপনি উপাধ্যক্ষ, অধ্যক্ষ হয়ে যেতে পারবেন যদি আল্লাহ পাক সহায় হয়। সুতরাং আমি আরো যারা আছে মানে কি লেখাপড়া করে না করে কন্ট্রাক্টটা সুন্দর আছে, সে ওয়াজের মাঠে নেমে যাবে, দান্দার পকেটে ঢোকাবে, তাদেরকে আমি একটা কথা বলবো, আল্লাহর ওয়াস্তে কিতাব অর্জন করুন। আজকে পুরাটাই চলতেছে কিতাবের উপর। আপনি দেখতেছেন এখন আমাদের বর্তমান সুন্নি জামাতদের সাথে আহলে হাদিস, তারপর হচ্ছে বিভিন্ন কওমি ঘরানা যারা আছে, প্রত্যেকের সাথে কিতাবের একটা কথা হচ্ছে। আর একটা কথা বিশেষ করে উঠে, এক লাইন ইবারাত ফরিদ তারিবে না, এই কথাটা উঠে
সেটা যেন না ওঠে। আপনি এক পৃষ্ঠা এবারত পড়তে যেন কাউকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে না হয়। আপনি যেন নিজে নিজে পড়তে পারেন, নিজেকে যোগ্য করে তুলুন, নিজে একটা জায়গায় চলে যান। কারো পদলেখন করবেন না, কারো পিছনে ঘুরবেন না, নিজে একটা অবস্থানে চলে যান। সবাই আপনার পিছনে ঘুরবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের সাথে থাকুক। সবার প্রতি শুভকামনা থাকবে। কোনো প্রশ্ন যদি থাকে আমাদের এসব প্রোগ্রাম গুলাতে আপনি কমেন্ট করবেন, অথবা আমাদের এই প্রোগ্রাম গুলা লাইভটা দেয়া থাকবে, আপনি ওইখানে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমি যখনই সময় সুযোগ পাবো আমি আপনাদের কমেন্টটা রিপ্লাই দিব ইনশাআল্লাহ। আপনাদের সাথেই আছি। আমাকে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে এভেইলেবল পাবেন। ইনশাআল্লাহ কোনো প্রশ্ন থাকলে করবেন। আমি আপনাদের সাথেই আছি ইনশাআল্লাহ। মাদ্রাসার ছাত্রদের সাথে এবং জেনারেল স্টুডেন্টদের সাথে। আমি যেহেতু দুই দিকের স্টুডেন্ট, আমি দুই দিকের স্টুডেন্টদের সাথে একজন ভালো গাইডার হিসেবে থাকতে চাই। আল্লাহ পাক আমাকে যতটুকু দিয়েছেন আমি ততটুকু আপনাদেরকে দিতে চাই। তো আপনাদের জন্য শুভকামনা রইলো। আমার জন্য দোয়া করবেন। সবার জন্য শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, সো আমার কাছে মনে হয় যে আপনি হুজুর যেটা বললেন এখন মাদ্রাসায় আসলে আমাদের, আমি পার্সোনালি মনে করি যে মাদ্রাসা স্টুডেন্ট আসলে অনেক বেশি লাকি। এটার পেছনের কারণ হচ্ছে ওই যে বললাম, আমাদের ক্যারেক্টার ডেভেলপমেন্টটা কিন্তু অন্যদের সবার চেয়ে অনেক বেশি ভালো হয়। আর যদি আমি নলেজের কথা বলি, আমাদের নলেজটাও কিন্তু ওভারঅল আমরা সব দিকেরই নলেজ কিন্তু এখানে গ্যাদার করতে পারছি। সো হুজুর যেটা বললেন যে পড়াশোনা না করে আসলে আমরা যে ওয়াজের ময়দানে নেমে যাই, বা আমরা যে কিছু টাকা পয়সা কামানোর জন্য আমাদের কণ্ঠ ব্যবহার করে আমরা একটা ফেম গ্যাদার করার চেষ্টা করি, এই জিনিসটা কিন্তু আসলেই আমাদের কমিউনিটির জন্য অনেক অনেক খারাপ একটা দিক। মানে আমাদের এই পুরো মাদ্রাসা কমিউনিটিটাকে কিন্তু এই জিনিসটা আসলে কোয়েশ্চেন করার একটা করে দেয়, মানুষ আমাদেরকে প্রশ্নবিদ্ধ করতে পারে। সো যাই করেন, পড়াশোনা যেখানেই করেন, তবে মন দিয়ে পড়াশোনা করতে হবে, এবং যে পড়াশোনাটা করবেন সেটা যাতে আসলেই অ্যাপ্লিকেবল হয়, বা আপনি ওই পড়াশোনাটা করে যাতে আপনার নিজেকে ডেভেলপ করতে পারেন। হ্যাঁ, এই জিনিসটা যাতে আপনাদের প্রত্যেকের মধ্যে থাকে। সো এটাই হচ্ছে আমাদের আজকের এই প্রোগ্রামের ক্লোজিং রিমার্কস থাকবে। আপনারা পরবর্তীতে আমাদের সাথে যদি কখনো যোগাযোগ করতে চান, বা আপনাদের কোনো স্টুডেন্ট হিসেবে আমাদের কাছ থেকে যদি কোনো রকমের হেল্প চান এই সংক্রান্ত, তাহলে আমি আপনাদেরকে বলবো যে দার্স ফর ইউথ খুব রিসেন্টলি হচ্ছে একটা ক্যারিয়ার কাউন্সেলিং সেকশন চালু করতে যাচ্ছে। তবে এটা অনেকটাই শুধুমাত্র দার্স ফর ইউথের মেম্বারদের জন্য। সো আপনারা যারা আমাদের সাথে যুক্ত হবেন ফিউচারে, তারা কিন্তু যদি কখনো চান যে আমাদের যারা এক্সপার্ট আছেন এখানে আমাদের সাথে কাজ করেন বা আমাদের নেটওয়ার্কে, তাদের সাথে আপনারা আপনাদের ক্যারিয়ার নিয়ে একটু আলোচনা করবেন, একটু মেন্টরশিপ লাগবে আপনারা লাইফে কি করতে চান, তাহলে আপনারা সবসময় আমাদের এই যে আজকে যিনি গেস্ট আছেন ওনাকে পাবেন, এবং ওনাকে ছাড়া আরও যারা আমাদের সাথে আছেন তাদের সবাইকে আপনারা সবসময় অ্যাভেলেবল পাবেন। সো তাদের কাছ থেকে আপনারা ওই মেন্টরশিপটা নিতে পারবেন। সো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে শুরু থেকে এই পর্যন্ত আছেন। অনেক রাত হয়ে গেছে। আশা করছি সামনের প্রোগ্রামগুলোতে আপনারা এইভাবে জয়েন করবেন, আপনাদের প্রশ্নগুলো আমাদেরকে জানাবেন। এই প্রত্যাশা রেখে আমাদের দাওয়ার স্টকের এপিসোড 2 আজকে এখানেই শেষ করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, দার্স ফর ইউথের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।